সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যারা সাইকোথেরাপি করছি, আমি বারবার করে এক কথা রিপিট করি, সেটা হচ্ছে কাউন্সিলিং না বলে আমি আমি সাইকোথেরাপি বলতে পছন্দ করি বেশি, কারণ এটা অনেক বেশি বিজ্ঞানসম্মত একটি নাম, এবং আমরা যে কাজটা করছি সেটাকে খুব সুন্দর করে ওটা মানে আমাদেরকে বুঝতে সাহায্য করে যে এক্স্যাক্টলি আমরা কি করছি। অনেকে কিন্তু ধারণা করেন যে আমরা বোধহয় অনেকগুলো উপদেশ দিয়ে দিই, অনেকগুলো সলিউশন দিয়ে দিই, অনেকগুলো সিদ্ধান্ত দিয়ে দিই, কিন্তু এগুলোর কোনোটাই তো আমরা করছি না। তো কাজে অনেক মানুষ একটু ভুল বোঝেন, আমাদের কাজ সম্পর্কে হয়তো একটু ভুল ধারণা অনেকের হতে পারে। তো আমরা বারবার করে এই জন্য এটা নিয়ে আসি যে সাইকোথেরাপি আসলে কী এবং সাইকোথেরাপিস্টরা কীভাবে মানুষকে সহায়তা করেন সেটা আমরা আলোচনা করতে চাইবো আজকের অনুষ্ঠানে। আর যেটা হচ্ছে যে একটা হচ্ছে সাইকোথেরাপিস্টরা কিভাবে সহায়তা করেন, আর সাইকোথেরাপিস্টদের সাইকোথেরাপি করার সময় তাদের তো নিজস্ব জীবনের কিছু উত্থান পতন থাকে, তারা তো মানুষ, তো তারা তো আর মেশিন না, তাদের জীবনেও উত্থান পতন থাকে, অতীতেও কিছু ঘটনা তাদেরকে হয়তো কষ্ট দিয়েছে। তো এটা একটা ট্রেনিংয়ের পার্ট হচ্ছে যে তাদের নিজস্ব থেরাপিও নিতে হবে। তারা যখন অন্যকে সাহায্য করছেন তাদের নিজস্ব থেরাপি নেওয়াটা খুব প্রয়োজন, যাতে করে তারা নিজেরা ভালো থেকে অন্যকে আরও বেশি ভালো থাকতে সাহায্য করতে পারেন। আরেকটা হচ্ছে সুপারভিশন, রেগুলার বেসিসে তাদের সুপারভাইজড হতে হয়, কারণ সুপারভিশন না নিলে আমরা যদি ভুলভ্রান্তি কিছু করি, যেহেতু আমরা এক্সরে করতে পারি না, ব্লাড টেস্ট করতে পারি না, আমরা অনেক সময় হয়তো নিজের মূল্যবোধটা অন্যের উপর চাপিয়ে দিই, না বুঝেই করি আমরা। তো সেরকম কিছু ভুলভ্রান্তি আমাদের হয়ে যায়। তো সেক্ষেত্রে সুপারভিশন মানে যিনি সিনিয়র ট্রেনার আছেন তার কাছ থেকে নিয়মিতভাবে সুপারভিশন নেওয়ার খুব প্রয়োজন হয়। এবং আরেকটা হচ্ছে প্রশিক্ষণ নেওয়ার খুব প্রয়োজন হয়, কারণ প্রশিক্ষণ নতুন নতুন থেরাপি আরও আবিষ্কার হচ্ছে, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হচ্ছে, আবিষ্কার না, নতুন নতুন পদ্ধতি মানুষ মানে তৈরি করছে। তো সেই জন্য যেহেতু নতুন জিনিসও শেখার অনেক সুযোগ আছে, মানুষের মন নিয়ে কাজ করাটা খুবই কঠিন, মন খুবই সূক্ষ্ম একটা জায়গা, সূক্ষ্ম একটা জিনিস। কাজে প্রতিনিয়ত যেটাকে বলা হয় কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, সিপিডি বলা হয়, এই কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আমাদের নিয়মিত প্রশিক্ষণের মধ্যে থাকাটাও খুবই জরুরি একটা ব্যাপার। তো একটা হচ্ছে নিজের থেরাপি, আরেকটা হচ্ছে সুপারভিশন, আরেকটা হচ্ছে নিয়মিতভাবে প্রশিক্ষণ গ্রহণ। এবং সাইকোথেরাপিস্টরা কী করেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা এসে তাদের সাথে। একজন হচ্ছে ইরশাদ জাহান বিথি। বিথি অনেকবার এসছে আমাদের অনুষ্ঠানে, ও ক্যানাডাতে কাজ করেছে একজন মেন্টাল হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার হিসেবে এবং সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিশনার হিসেবে। অনেকদিন বাংলাদেশ, বেশ কিছুদিন ধরে বাংলাদেশে আছে, বাট অনেকদিন কানাডায় কাজ করেছে, ওখানে ডিগ্রি অর্জন করেছে ওখানে থাকা অবস্থাতে। তো ও এখন বাংলাদেশে আছে বলে আমরা পাচ্ছি, এখানেও সাইকোথেরাপি দিচ্ছে লোকজনকে। আরেকজন হচ্ছে তোমাকে কি বলবো, কি রাজু তুমি, এখানে নামটা ওঠে নাই, তোমার নামটা আরেকবার বলতো। আমির হোসেন রাজু, এখানে প্রিন্টটা আসেনি ঠিক মতো। আমির হোসেন সাজু, নট রাজু, আমির হোসেন সাজু। তুমি হচ্ছে একজন চিকিৎসা মনোবিজ্ঞানী। তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। নামটা ঠিক বলেছি তো? ওকে, ঠিক আছে। সো এটা আসলে আমার খেয়াল করা উচিত ছিল আগে। তো দুজনকে স্বাগত। দুজনের মধ্যে কে আগে বলতে চাও? এনি ওয়ান অফ ইউ। আচ্ছা, তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে মানে সাইকোথেরাপি কি এবং এটা কিভাবে কাজ করে। তো সাইকোথেরাপিটা হচ্ছে যে আসলে এটা তো কথা বলার মাধ্যমে আমরা প্রসেসটা করি। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কথা বলি না, শুনি। কথা, হ্যাঁ, আমরা কথা শোনার মাধ্যমে শুরু হয় এবং এই শোনাটা স্বাভাবিক অন্য শোনার মতো না, খুব মনোযোগ সহকারে শোনা এবং যিনি সাহায্য নিতে আসেন তার সাথে একটা বিশ্বাসযোগ্য একটা সম্পর্ক স্থাপন, মানে ট্রাস্টওয়ার্দি যেটা আমরা বলি, একটা ট্রাস্টওয়ার্দি সম্পর্ক হয় এবং তার সাথে কথা বলার মাধ্যমে একটা নিরাপদ একটা মানে সেফ একটা সম্পর্ক তৈরি হয়, যেখানে উনি খুব সক্রিয়ভাবে এবং মন খুলে ওনার কথা বলতে পারেন। তো এখানে কিছু বিষয় কিন্তু কাজ করে, যেমন আমরা যারা সাইকোথেরাপিস্ট আছি আমাদের মনোভাব, তার প্রতি, তার কথা শোনার প্রতি আগ্রহ, তার বিষয়বস্তুটাকে বোঝা এবং সে কিভাবে জিনিসটা বলতে চাচ্ছে সেই জিনিসটাকে গুরুত্ব দেওয়া। তো ওই যিনি কথা বলতে আসেন, যিনি ক্লায়েন্ট আর কি, উনি আসেন,
তো উনি তো আসলে অনেক কথা বলেন এবং উনি নিজেও জানেন না। যেমন আমরা কিন্তু একটা কথা সবসময় শুনি যে আমি কোথা থেকে শুরু করব আমি জানি না। হ্যাঁ, তো ওনার কথাগুলো খুব হয়তো এলোমেলো থাকে। তো সাইকোথেরাপিস্ট যিনি, উনি এলোমেলো বিষয়টাকে একটি সুন্দর একটা ছকের মধ্যে দিয়ে আনার চেষ্টা করেন। তার প্রত্যেকটা অনুভূতিকে উনি বোঝার চেষ্টা করেন। যেমন এটা বাইরের যে কেউ শুনলে বলবে তোমারই দোষ, সেজন্য তুমি রাগ করেছিলা। কিন্তু আমরা যখন থেরাপিস্ট হিসেবে কাজ করি তখন আমরা বোঝার চেষ্টা করি ওই মানুষটা ওখানে কেন রাগ হতে পারে এবং তার ওখানে তার ভিতরের অবস্থাটা কেমন হচ্ছিল। হ্যাঁ, একটা মানুষ কতখানি অসহায় হলে বা কতখানি নিজেকে ওরকম একটা মানে সিচুয়েশনের ভিতর দিয়ে গেলে পরেই কিন্তু সে বুঝে যে তার ওই ধরনের কষ্টটা হচ্ছে। তো সাইকোথেরাপিস্ট যিনি, উনি সেই কাজটি তাকে করেন। তার ভিতরের এলোমেলো কথাগুলোকে একটা মালার মতো করে তার সামনে উপস্থাপন করার চেষ্টা করেন এবং ক্লায়েন্ট তখন তার বিষয়টাকে দেখার চেষ্টা করে লাইক এ মিররের মতো। হ্যাঁ, যে আমি কথা বলছি, আমি আমাকে দেখতে পাচ্ছি দূর থেকে। তো আমরা তখন একজন ক্লায়েন্টের সাথে এই বিশ্বাসটা অর্জন করে এবং দেখা যায় যে সে একটা নিরাপদ অবস্থানের মধ্য দিয়ে, যেমন অনেক সময় থাকে না যে ক্লায়েন্ট যখন আসে তখন সে কিন্তু অনেক ফ্যামিলি মেম্বার নিয়েও আসে। হ্যাঁ, আমরা কিন্তু ওইটাকেও গুরুত্ব দেই, একসাথে সবাইকে নিয়ে আমরা বসি না। আমরা চাই যিনি এসছেন তার কথাটাকে আগে শুনবো। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে যেমন গতকালকেই আমার কাছে যিনি আসছেন, বাবা মা আরও 3-4 জন চলে এসছেন। হ্যাঁ, তো এখানে যদি আমি ফার্স্টে বাবা মাকে দেখি তাহলে কিন্তু যিনি প্রথম আসছেন তার কিন্তু মনে হবে যে আমি অত গুরুত্বপূর্ণ না। তো আমাদেরকে ওই বিষয়গুলোও কিন্তু খেয়াল রেখে কাজটা করতে হয়। তো সাইকোথেরাপি আসলে এরকমই একটা অবস্থা বা সিচুয়েশন তৈরি হয় যেখানে সাইকোথেরাপিস্ট নিজেও একটা মানে ক্লায়েন্টের জগতের মধ্যে ঢুকে যান, আর ক্লায়েন্টও নিজেকে দেখতে পারেন উনি কেমন করে ওনার সমস্যাটাকে ফেস করে যাচ্ছেন। মানে তুমি যেটা বললে যে প্রাইমারি ক্লায়েন্টকে তাকে মনোযোগটা আগে দিতে হবে, তাই তো? আচ্ছা, একটা ফোন এসে গেছে আজকে, আমরা একটু ফোনটা নিয়ে সাজু পরে আসি তোমার কাছে। হ্যালো, আওয়াজ হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি কল দিছি। আমি তো আপনার একজন ভক্ত। আপনাকে দীর্ঘদিন থেকে আমি চিনি। আপনার এই যে লেখা প্রথম আলো পত্রিকায় ঠিক আছে, ছোটবেলা থেকে পড়তাম। আজকে গত সপ্তাহে আমি আপনার অনুষ্ঠানে দেখে আমার খুব ভালো লাগছে। তো আমার ওই যে একটা ছোট বোন, ও আজকে মানে ছোটবেলা থেকে মানে ও বিছনায় প্রস্রাব করে। আজকে প্রায় 14 বছর ওর মানে চলতেছে, এখনো সে মানে বিছনায় প্রস্রাব করে। এটা কোনো মানে আপনার কাছে কোনো সলিউশন কত আছে কিনা? বয়সটা কত? জি 14 বছর? জি জি 14 বছর। আচ্ছা, প্রতি রাতে কি হয়ে যাচ্ছে ব্যাপারটা নাকি মাঝে মধ্যে? মানে প্রতি রাত্রে করতেছে বিছনায়, আচ্ছা। ঘুমাইলে মানে বিছনায় প্রস্রাব করে দেয়। আচ্ছা আচ্ছা, তো সেটা মানে একই রকম ভাবে ছোটবেলা থেকে যেভাবে শুরু হয়েছিল ওকে একই রকম ভাবে আছে? জি জি মানে একইভাবে মানে প্রস্রাব করে যাচ্ছে আর কি। আচ্ছা, যখন এটা কি রাতে একাধিকবার হয় নাকি একবারই হচ্ছে? মানে একাধিকবারও করে অনেক টাইমে। আচ্ছা, এবং যখন সে কাজটা করে ফেলছে ও নিজে কি অনুভব করে? ও তো এখন বড় হয়েছে, তো ও জি কি জি লজ্জা পায় নাকি ভয় পায় না কি হয় ওর তখন মানে এই অনুভূতিগুলো? জন্য মানে ওকে আসলে মানে ফ্যামিলি থেকে অনেক প্রেসার ক্রিয়েট করেছে, মানে মারধরও করা হয়েছে, প্রস্রাব মারধরও করার করা জন্য হয়েছে, বিছনায় হ্যাঁ। প্রস্রাব করে দেয়। আর ওকে মানে আমার লজ্জা দেয় সবাই। ওই জন্য বিব্রত বোধও করে, বিব্রত বোধ করলেও কিন্তু আবার প্রস্রাব করে দেয়। তাও হ্যাঁ, মানে এর জন্য মানে যে মানে ও কন্ট্রোলে ওভার হয়ে গেছে, কন্ট্রোলের বাইরে চলে গেছে। সেটাই। ও এমনি কি করছে এখন? মেয়েটা পড়াশোনা করছে? জি জি কি পড়ছে ও? ও মানে ক্লাস 8-এ পড়ে। ক্লাস 8-এ। ওই পড়াশোনাতে ওর কি অবস্থা? জি পড়ালেখাতে ওর কি অবস্থা, কেমন করছে? পড়াশোনা মোটামুটি ভালোই করতেছে। আচ্ছা, আর ভাই বোন কতজন? ভাই বোন 4 জন। ও কি তোমার বোন? বোন বলতে মানে আমার ওয়াইফের ছোট বোন। ওয়াইফের ছোট বোন, আচ্ছা আচ্ছা, জি জি ওকে। ওয়াইফও কি আছেন সাথে? জি জি আছে। ও কি কথা বলবে? ওর কাছ থেকে একটু শুনবো। কথা বলবে? জি জি
ইয়েস ম্যাম, কথা বলুন। একটু ওর কাছ থেকে শুনি, ওর বোন তো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তো এই বোনটা তো খুব কষ্ট পাচ্ছে, সবাই মিলেই মানে একটা মানে উদ্বিগ্ন থাকছে ওকে নিয়ে। একটু কি আরেকটু বলা যায় কি, মানে ও কত নাম্বার বোন? ও ও ভাই? ও সবচেয়ে ছোট আর কি, আমরা সবচেয়ে 4 ছোট। বোন, ও সবচেয়ে ছোট। 4 বোন না? জি জি। আচ্ছা। আম, আর ভাই আছে কি? না, আমাদের ভাই নেই। আম, বাবা মা কি একটা ছেলের আশায় ছিলেন যার জন্য 4 বোনের জন্ম হলো? জি ছিল, কিন্তু ওটা আমরা 4 বোন, ভাই হয় নাই। হ্যাঁ, মানে একটু কি হতাশা ছিল কিনা পরিবারে যে ছেলে হচ্ছে না? হ্যাঁ, একটু হতাশা ছিল, এখন তো অনেক বছর হয়ে গেছে, এখন আর তেমন নাই। সেটাই। কিন্তু যেটা বলা হয় যে শিশু যখন বড় হতে থাকে তখন যদি সে জানতে পারে যে তার জন্মের সময় তাকে অন্য কোনো জেন্ডারের বাচ্চা হবে বলে আশা করা হয়েছিল, সেটা নিয়েও একটা কষ্ট পায় বাচ্চারা। তো যাই হোক, এমনিতে ওর মুড কেমন থাকে, মনটা কেমন জি। থাকে, ওর মন কেমন থাকে? ওর কি হাসি খুশি নাকি একটু গম্ভীর থাকে? হ্যাঁ, না এবার এমনি ও হাসি খুশি থাকে। ও আবার মানে বলে যে ও ইচ্ছাকৃত ভাবে, মানে বিছনায় যে ও প্রস্রাব করে, না ওটা না, ওটা তো ইচ্ছাকৃত ভাবে করে ইচ্ছাকৃত না। না, ডেফিনেটলি ইটস নট মানে ইন্টেনশনাল, বাট এটা হয়ে যাচ্ছে আর কি, তাই তো? জি জি। হ্যাঁ। তো সেটা নিয়ে আমাদের অতিথিরা তো নিশ্চয়ই আরো প্রশ্ন করবে, তো তোমরা প্রশ্নটা কি এটাই যে মানে কি করে এখান থেকে উত্তীর্ণ হতে পারে, মানে উত্তরণ হতে পারে, তাই তো? জি। হ্যাঁ। তো একটু লাইনে থাকো, আমাদের অতিথিরা প্রশ্ন করুক, একটু কয়েকটা প্রশ্ন নিয়ে নিলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা। সাজু, তোমার কোনো জি, প্রশ্ন থাকলে করো। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আমি একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু ওর বয়স 14 এবং এটা ছোট থেকেই সে করছে, আপনারা কোনো ডাক্তার দেখিয়েছেন এখনো? বা দেখালে সে কি বলেছে ডাক্তারের জায়গা থেকে? কি এটা কোনো শারীরিক কোনো সমস্যা বা এই বিষয়ে কিছু বলেছে কিনা? না, ও তো মানে ডাক্তার এখন তেমন ভাবে মানে ডাক্তার দেখাই নাই আমরা। ওকে, মানে কোনো ডাক্তারই দেখান নাই এই পর্যন্ত তাকে? না, এই পর্যন্ত দেখানো হয়নি। আচ্ছা, 2 নম্বর হলো যে সে তো যেটা একটু আগে ম্যাডামও জিজ্ঞেস করলো তার মনটা কেমন থাকে, সেটা আপনি বললেন যে এরকম ঠিক বুঝি নাই ভালো খারাপ কেমন থাকে। না, আর এমনি তো হাসি খুশি থাকে ও। আচ্ছা, ছোটই ছিল, হাসি এটা খুশি নিয়ে কি থাকে। সে মানে এটা নিয়ে কি সে খুব লজ্জা পাচ্ছে? এবং এটার জন্য তো একটু আগে শুনলাম যে তাকে অনেক কথা শুনতে হয়, তাকে খুব প্রেসারে রাখা হয়, বাট এটা নিয়ে কি সে মানে নিজের মধ্যে কি খেয়াল করছেন যে সারাক্ষণই এটা নিয়ে সে একটা ভয়ের মধ্যে থাকে? তা না, আপনারা এটা কি ঠিক আছে, বলবেন সে তাকে? লজ্জিত বোধ করে, মানে বিছনায় যে সে প্রস্রাব Embarrassed করে সেটা হচ্ছে। নিয়ে লজ্জা বোধ করে। ওই যে মানে বন্ধু বান্ধব যারা আছে বা ওরা ক্রিটিসাইজ করে সবসময় জানার পরে, এই জন্য সে লজ্জা বোধ করে আর কি। স্বাভাবিক, তার বয়স ঠিক আচ্ছা, হয়েছে, আমি ঠিক। হ্যাভ আ কোয়েশ্চেন হিয়ার, মানে বন্ধু বান্ধব কি করে জানলো ওর এই ব্যাপারটা? এগুলা জানে, ওই যে গ্রামে থাকে তো, এই যে আশেপাশের বাড়ির মানুষেরা জানতে পারছে, এভাবে একজন দুজনের থেকে ওরা না, এই বলে। কথাটা আসলে ছড়িয়ে দেওয়াটা মানে ছড়িয়ে যাওয়াটা, ছড়িয়ে দেওয়া হয়নি ইচ্ছে করে, কিন্তু এটা খুবই মানে ওর জন্য এটা ব্যাপারটা খুব দুঃখজনক আর কি। তোমার প্রশ্ন শেষ না, হয়েছে? ঠিক আছে, আর কোনো একটু প্রশ্ন না। আছে? দিদি। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম, আপনার বোন কি ছোটকাল থেকেই অল্পতেই একটু মানে ভয় পেয়ে যায় বা একটু নার্ভাস হয়ে যায়, এরকম কি হয় তার? মানে বকাঝকা করলে তো ভয় পায়, কিন্তু এমনিতে তো তেমন কিছু না। আচ্ছা, আর আপনারা কি নিজে মানে আপনাদের পরিবারে কি শুধু ওর মধ্যে এইটা, নাকি অন্যদের কারোর মধ্যেও এরকম ছিল, এরকম কি আছে? না, এরকম আর কারো নাই, এই যে ওরই কারণ এরকম। আচ্ছা, আর আপনারা এই এই বিষয়টাকে মানে যাতে থেমে যায় সেজন্য আপনারা কি কোনো ব্যবস্থা করেছেন, মানে কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা? না, এই পর্যন্ত তো তেমন ভাবে নেওয়া হয়নি। আচ্ছা, আপনার বাবা মা আছেন? জি আছে। আচ্ছা, আপনার মা কি মানে আপনার এই ছোট বোনের ব্যাপারে একটু মানে দায়িত্বশীল, বা মানে ওনার কি অনেক বয়স হয়ে গেছেন কিনা, অন্য বোনরা তাকে দেখাশোনা করে কিনা, কে মানে তাকে একটু বেশি দেখাশোনা করেন? না, আমার আম্মু তো এখন ওই ছোট 2 বোনের সাথেই থাকে, ওদেরকেই দেখাশোনা করে।
আচ্ছা, অনেক সময় থাকে না মারা তো এটা তো আসলে ছোটকাল থেকে অনেকের হতে পারে, তো মানে অনেক সময় থাকে না মারা একটু উদ্যোগ নিয়ে যাতে সে যেমন ঘুমানোর আগে ও যাতে পানি না খায়, মানে সন্ধ্যার পর থেকে যাতে ওভাবে পানি না খায়, এই ধরনের স্টেপগুলো আপনারা নিয়েছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমার আম্মু একটু ওর প্রতি একটু যত্নশীল এখন বেশি। ও যেহেতু বিছনায় মানে এত মানা করার পরেও প্রসব করে দেয়, এই জন্য ওর নিয়ে একটু যত্নশীল বেশি। এরপরেও মানে ও ঠিক হইতেছে না, মানে পরে অভ্যাসটা রয়ে গেছে। আচ্ছা, আমার একটাই রিকোয়েস্ট তোমার কাছে, তুমি একটু এনশিওর করো মারধরটা যেন ওকে না করা হয়। মারধর করা, ওকে ছোট করা, লজ্জা দেওয়া, এটা ভীষণভাবে আমি রিকোয়েস্ট করছি, কেমন? এটা ও ইচ্ছে করে করছে না। তো আমরা আলোচনা করি, তোমরা শোনো, ফোনটা রেখে দাও। ওকে, তুমি আগে বলবে। জি, ওনাকে এরকম বিষয় আসলে কেউ মিডিয়াতে কথাও বলতে চায় না, ওনাকে এই জন্য ধন্যবাদ যিনি কথা বলেছেন। হ্যাঁ। কিন্তু যেটা হয়ে গেছে যে এই এই বিষয়গুলো আমরা দেখি যে মানসিক চাপ থেকে অনেক কিছুই হয়, তার মধ্যে বেড ওয়েটিং যেটা আমরা বলি, এটা অনেক ছোটোবেলা বাচ্চাদেরও হয়। তো সেটার জন্য কাউন্সেলিং কিছু চিকিৎসা আছে সাইকোথেরাপির মাধ্যমে, এটার কিছু ট্রেনিং করানো, অ্যাকচুয়ালি এখানে কিছু ট্রেনিং করাইলে, ট্রেনিং এর পদক্ষেপগুলো বলো, ওরা উপকৃত হবে। যেমন ট্রেনিং এর ক্ষেত্রে যেটা বলা হয় যে যখন একজন আসেন আমাদের কাছে, তো তাকে আমরা যেটা করি প্রথমে, যদি সে বাচ্চা হয় তাহলে তার বাবা মার থেকে আগে কথা শুনি, তারপরে যেটা হয় যে বাচ্চার সাথে কথা শুনি। সো যেহেতু উনি বয়সে এখন 14 বছর, তো আমি ডাইরেক্ট ওনার বিষয়ে কৈশোরে আছে আর কি। কৈশোরে আছে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা এই ধরনের যাদের সাথে হয়, আমরা যে কাজটা করি তার সাথে আগে কথা বলি, সে আসলে এটা কি সে কি আসলে ইচ্ছাকৃত নাকি এটা অনিচ্ছাকৃত। এটা ইচ্ছাকৃত তো হতেই পারে না, ঘুমের মধ্যে হচ্ছে। এই জায়গাটা বলছিলাম যে এই ফ্যামিলি কিন্তু এটাই মনে করে। তো অনেক সময় আমরা দেখেছি যে অনেকে আসলে গিল্ট ফিলিং থেকে এমনভাবে বিষয়টা বলে যে হয়তো সে ইচ্ছাকৃতভাবে এটা করছে, আসলে তার না। এখন যে বিষয়টা হয় যে এই জায়গায় আমরা প্রথমেই যেটা ব্যক্তির সাথে যিনি আসেন ওনাকে আমরা বলি যে তার এই বিষয়টা নিয়ে সে কতটা চাপে আছে এবং ফ্যামিলি কি করে, তার স্ট্রেস লেভেলটা বোঝার পরে তারপরে প্রথমে তার স্ট্রেস ম্যানেজমেন্টের কাজটা প্রথমে আমরা গুরুত্ব দিই, সাথে ফ্যামিলিকে ইনক্লুড করি যে এটার উপর তার কন্ট্রোল নাই, এবং সেখানে ফ্যামিলি কাউন্সেলিংয়ের জায়গাটাকে আনা হয়। দ্বিতীয় হচ্ছে ব্যক্তিকে আমরা কিছু কৌশলের বিষয়, যেমন হচ্ছে যে সে কোনো একটা টাইমার ইউজ করতে পারে, বা সে কোনো মানে ইয়ে করতে পারে, যেমন কাউকে তার সাথে যদি কেউ থাকে, সে যদি দেখে যে এরকম একটা বিষয় হচ্ছে তার সাথে, মানে সে যদি টের পায়, সাথে সাথে তাকে একটু নোটিস করা এবং তাকে বলার। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তাকে আমরা ডিল করছি কিভাবে, সে ব্যক্তিটাকে আমরা তাকে বলি যে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এটা হতেই পারে কারো, কিন্তু প্রতিদিন হওয়ার পেছনে মানসিক কিছু কারণ থাকে। সো সেই জায়গায় আমরা তাকে স্ট্রেস ম্যানেজমেন্ট এবং তাকে কিছু কৌশল অবলম্বন করতে বলি। তার একটা হলো যেটা বলছিলাম যে সে কারো সাথে থাকলে তাকে বলে রাখা। 2 নম্বর হচ্ছে সে যেটা করতে পারে সেটা হচ্ছে যে সে রাতে ঘুমানোর আগে সে তার কিছু লাইফস্টাইলের যে বিষয়গুলো আমরা বলি, যে পানি খাওয়ার বিষয়টা, যেগুলো হচ্ছে সেলফ ম্যানেজমেন্টের জায়গা, পানি খাওয়ার জায়গাটাকে আমরা ইয়ে করি যে সে কতটুকু খাচ্ছে, কতটুকু খাবে, এই জায়গাগুলো নিয়ে একটা রুটিন সে করতে পারে। এবং হচ্ছে যে থার্ড যেটা, সেটা হচ্ছে যে সে কিছুদিন একটু আমরা ইয়ে করতে বলি যে আপনি যদি হয়েও যায় উঠে যাওয়া, উঠে গিয়ে সেটা আপনি মানে সেটাকে নিয়ে মানে খুব একটা মানে অন্যায় করে ফেলেছে এটা না ভেবে এটাকে মেনে নেওয়া, যে কালকে থেকে আমি অ্যালার্ট থাকবো, একটু সেলফ অ্যালার্টের জায়গা। ওকে, ওকে বলার চেয়ে মানে পরিবারের লোকজন, জি ওনাদেরই রোলটা। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, সরি আমি খেয়াল করিনি, আমি বিরতি থেকে ঘুরে আসি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আমরা অনুষ্ঠানের শুরুতে যে টপিকটা নিয়ে একটু আলোচনা করব ভেবেছিলাম, খুব একটা করতে পারিনি, সেটা হচ্ছে যে আমরা সাইকোথেরাপিস্টরা কিভাবে মানুষকে সহায়তা করেন এবং সাইকোথেরাপিস্টদের সুপারভিশন ট্রেনিং কেন রেগুলার নিতে হবে সেটা নিয়ে শুরু করেছিলাম। একজন দর্শক বন্ধু আমাদেরকে কল করেছিলেন ইন বিটুইন, আমরা সেই তার কথার জবাব তো না, আলোচনাটা একজন অতিথি করতে পেরেছে, আরেকজন অতিথি করতে পারেনি। আমি আরেকজন অতিথির কাছে যাচ্ছি। বিধি, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপা, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে
যে বাচ্চাটার বয়স হচ্ছে 14, তো উনাকে যিনি ক্লোজ উনার, হ্যাঁ, তার সাথে কাজ করা। বাচ্চাকে যেটা করতে হবে, তাকে প্রতিনিয়ত সাহস দিতে হবে যে তুমি এখান থেকে বের হয়ে আসতে পারবে। হ্যাঁ, এটা একটা মানে ঘরের মানুষই এটা করবে। আর তার সাথে যে থাকে, যেমন আমি এই জন্যই কোশ্চেন করেছিলাম যে তার বাবা মা আছে কিনা, বলেছেন যে মা আছে, বাবা আচ্ছা, বাচ্চাটার সঙ্গে কে ঘুমাচ্ছে এটা জিজ্ঞেস সেটা করা জিজ্ঞেস হয়নি? করেনি। এখন যদি মা থাকেন তো সেক্ষেত্রে মায়ের ভূমিকাটা অনেক ইম্পর্টেন্ট। আমার এরকম ঠিক এরকমই আমি 2টা কেস দেখেছি আপা, খুবই সাকসেসফুল 2টা কেস ছিল। তো এখানে যে স্টেপগুলা নিতে হবে সেটা হচ্ছে কি, মাকে একটু কিছুদিন আর কি একটু একটা রুটিনের মতো চলতে হবে মা নিজেকে। যেমন ধরেন যে ও বাচ্চাটাকে বলতে হবে যে ও কখন খাচ্ছে, মানে এখানে বাচ্চাটাকে তার ব্লাডারের কন্ট্রোলটা শিখাতে হবে মেইনলি। সে কতখানি সময় ধরে মানে টয়লেট না করে থাকতে পারে, বা যখন তার যেতেই হবে এরকম। এখন একটা হতে পারে সে কি ভয়ে এরকম করে ফেলে কিনা, বা তার কোনো ধরনের, যেটা সাজু বলছিল যে স্ট্রেস থেকে হয় কিনা, এই জিনিসটাও কিন্তু জানা জরুরি। আবার শারীরিক কোনো রোগ রোগ আছে আছে কিনা, কিনা, কারণ ওটা হ্যাঁ। ওনার কিন্তু ডাক্তারও দেখায় না। বাট আমরা যদি সাইকোলজিক্যাল সাইডটা চিন্তা করি, তাহলে হচ্ছে যে সম্ভবত ও কোনো একটা বিষয়ে ভয়ে থাকে, খুব অ্যাংশাস থাকে, এবং সেটা পুরো anxiety থেকে অ্যাংজাইটি হচ্ছে। থেকে করে যাচ্ছে, এবং সে ওই জিনিসটা ঘুমের মধ্যে তো আমরা ছেড়ে দিই। তো ওখানে যেটা হচ্ছে যে মেয়েটাকে তার সেলফ কন্ট্রোলটা শিখাতে হবে। হ্যাঁ, এবং তাকে হচ্ছে যে একটু টাইম ধরে যে মা যে কাজটা করবেন, প্রথমে তাকে সাহস দিবেন যে তুমি পারবে। এটা হচ্ছে একটা বড় জিনিস যে তুমি পারবে, এবং আমরা অবশ্যই এখান থেকে বের হয়ে আসবো, এবং তাকে কোনো ধরনের শেমিং এর মধ্যে না ফেলা। হ্যাঁ, যে লজ্জা না দেওয়া, বা এই যেমন আশেপাশের লোকজন জানাজানি হচ্ছে, ওরাও তো নানান কথা বলে যাচ্ছে, তো ওই জায়গাটা থেকে আসলে তাকে বের করে আনতে হবে। তারপর মাকে যে কাজটা করা লাগবে, যদি সে মা হয় বা বড় বোনও কিন্তু এই ভূমিকাটা নিতে পারেন, সেটা হচ্ছে প্রথম কিছুদিন ও যখন ঘুমাতে যায়, যেমন ও যদি রাত্রে 10টায় ঘুমাতে যায়, 2 বা 3 ঘন্টা পরে তাকে একবার একটু টয়লেটে নিয়ে যাওয়া, একটু জোর করে উঠায় তাকে নিয়ে যেতে হবে। এই কাজটা কিছুদিন করতে হবে তাকে। হ্যাঁ, কিন্তু আমরা যদি ওইটা ছেড়ে দেই যে আচ্ছা ও ঘুমাতে থাকুক, আমি আমার কাজ করতে থাকি, মানে টাইমিংটা খুব একটু important। অ্যালার্ম দিয়ে রাখলে ভালো আর কি। হ্যাঁ, ঘড়িতে। ওখানে যদি একটু এই হেল্পটা করে, তাহলে হবে কি ওর মধ্যে একটা অ্যালার্টনেস তৈরি হবে, এবং সে কনফিডেন্ট হবে যে হ্যাঁ আমি এখান থেকেও বের হতে পারবো, এবং আমি 2 ঘন্টা পরে আমি একটু ওয়াশরুমে যাব। হ্যাঁ, তো এই জায়গাটা স্টেপ বাই স্টেপ আসলে ওকে, মানে যিনি তার সাথে থাকবেন, এখানে বড় মা মানে বড় বোন হতে পারেন বা মা হতে পারেন, সেই মানুষটাকে আসলে এই দায়িত্বটা নিতে হবে। হ্যাঁ, তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা আপা হয় যে এই দায়িত্বটা আসলে কেউ নিতে চায় না। হ্যাঁ, বলে যে আচ্ছা আমি 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 করেছি, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ধরে রাখেন না। এটা কিন্তু কিছুদিন ধরে রাখতে হবে, এবং টাইম টু টাইম তাকে ওই সময়টার মধ্যে উঠাতে হবে, নিয়ে যেতে হবে, একটু বিরক্ত হলেও কাজটা করাতে হবে। আর তার খাওয়ার এবং স্টাইল বকাবকি করে মারধর করে নেওয়া যাবে না, যাবে না, না একদম যেটা অলরেডি ওর সাথে করা হয়েছে। মারধর কিন্তু করা হয়েছে ওর সাথে। তারপরে উঠিয়ে রাতে ঘুম থেকে উঠিয়ে যদি ও বলে আমি এখন বাথরুমে যাব না, তারপরে যদি ওকে মারধর করে, তখন কিন্তু আর কিছু লাভ হবে না। মানে ভীষণ ধৈর্য লাগবে এই জায়গাটা। এবং এখানে দেখা যায় যে পুরো দায়িত্বটা ওই ব্যক্তিকেই দেওয়া হয়, বাচ্চাটাকে দেওয়া, যে তোমার দায়িত্ব, উঠবা তুমি সব করবা। আপু যেটা বললো যে তাকে একটু অ্যালার্ম দেওয়া, তাকে একটু উঠানো, ওই জায়গাটু কষ্ট কেউ করতে চায় না, কিন্তু বলে দেয় যে তুমি উঠবা, তুমিও করবা, এটা তোমার দায়িত্ব। তাতে আসলে কিন্তু কিছুই হয় বেচারা না। তো এমনিও পারছে না করতে, সেটা থেকে প্রচুর লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছে সে, মানে আতঙ্কে, ভীষণ ভয় না আতঙ্কে থাকছে সে, এবং সেটা কিন্তু ওর জন্য আরো ক্ষতিকর হয়েছে, কারণ এটা জিনিসটা সাস্টেইন করছে, মানে রয়ে যাচ্ছে আরো জিনিসটা মানে এটা একইভাবে মানে এটাকে সাস্টেইনেবল করা হচ্ছে আর কি। আমি জানি না বাংলাটা কি বলবো। না সেটাই এখন মানে ওইটাই আর কি। এই জন্য এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলির সাথে কাজ করা, তার কেয়ার গিভারের সাথে আসলে কাজ করা, তাকে একটুখানি যদি উনি কারো কোনো একজন সাইকোথেরাপিস্টের কাছে যান, বা যার কাছেই উনি যদি যান, তাহলে উনি এই স্টেপগুলো তাকে ফলো করাবেন, যে কিভাবে প্রথমে মায়ের সাথে, মানে যিনি কেয়ার গিভার থাকবেন তার সাথে বাচ্চার একটা সম্পর্ক তৈরি করতে হবে, এবং এখানে একটা কনফিডেন্সিয়ালির ব্যাপার থাকতে হবে। যেমন প্রথম প্রথম হয়তো হয়ে যাবে, কিন্তু এটা উনি ফলো করে সবাইকে বলবেন না।
হ্যাঁ অলরেডি বলা শেষ। হ্যাঁ তো এই জায়গাগুলাতে একটু গুরুত্ব দিয়ে, এবং যিনি থাকবেন তাকে আসলে একটা একটা স্ট্রেস নিতে হবে আর কি, যে হ্যাঁ আমি হেল্প করব, এইভাবে করব। সেটাই। থ্যাংক ইউ ইরশাদ। আমরা একটা নতুন ফোন নিচ্ছি এখন। হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনছি আমরা সবাই। জি ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ম্যাডাম। আমি একটা বিষয় একটু শেয়ার করব, যে আমার লোনলিনেস অ্যাটাক। হ্যাঁ, আচ্ছা, আপনার কথাটা না ম্যাডাম আমি খুব আস্তে শুনতে পাচ্ছি, একটু কি লাউডার হওয়া যাবে? আমার কথা আস্তে শোনা যাচ্ছে? হ্যাঁ, মানে শোনা যাচ্ছে বাট আস্তে, ফোনে শুনছি তো। আমি তো জোরে বলার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে আমার প্রবলেমটা বলি। হ্যাঁ, যে আমার হচ্ছে যে মূলত আমি কিছু প্রবলেম বলবো। যে প্রথম প্রবলেমটা হচ্ছে যে মূলত যেটা এই মুহূর্তে বেশি সাফার করাচ্ছে মেন্টালি, সেটা হচ্ছে যে লোনলিনেস অ্যাটাক। হ্যাঁ, আচ্ছা মানে আমার একাকিত্ব মানে এমন পর্যায়ে চলে যায় যে আর আমি সিঙ্গেল, আনম্যারিড, আই এম 35 ইয়ার্স ওল্ড, 34 প্লাস, আচ্ছা অ্যান্ড ইয়েট সিঙ্গেল অ্যান্ড আনম্যারিড, অ্যান্ড আমি একটা ছোটখাটো একটা জব করি। তো এখন আমি বাবা মার থেকে বিচ্ছিন্ন অনেকটা, মানে পরিবারের বাবা মার সাথে থেকে করি না, আলাদা থেকে করি, আর যদি একই এলাকার। তো এখন ধরেন যে আমার লোনলিনেসটা অ্যাটাক হয়, এবং আমি আসলে হয় কি যে আমি ছোট্ট বাসায় থাকি, তো মানে আমার দেখা যাচ্ছে যে ইম্পালসিভ, মানে আমি যখন তখন বাইরে বেরিয়ে পড়ি অপ্রয়োজনীয় ভাবে, মানে যেহেতু একা থাকি, আমার যখনই বোর্ডরুমটা কাজ করে আমি বাইরে বেরিয়ে পড়ি, এবং সারাদিন অনেক সময় বাইরে থেকে, অথবা অনেক সময় 2-4 ঘন্টার জন্য থাকি, অনেক সময় দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, মানে আননেসেসারি আমি বাইরে পার্কে বসে আছি বা কোনো শপিং মলে হাঁটছি। এবং আমার মানে বন্ধুর মানে হীনতার একটা প্রবলেম আছে। হ্যাঁ, এবং আমার বন্ধুহীনতার প্রবলেম আছে, এবং আমি আসলে সিঙ্গেল, এবং আমি আসলে লোনলিনেসটার কারণে আমি ইম্পালসিভ অনেক আচরণ করি, যেমন ইমোশনাল ইটার হয়ে যায়, যখন খেতে ইচ্ছা করে তখন খাতে হয়। তো দেখা যাচ্ছে খাওয়াটা আমি জানি না যে আমার একাকিত্বকে ইন্ডিকেট করে কিনা। আচ্ছা এবং আমার এই একাকিত্বকে ম্যাডাম আমি কি করে মানে কোপ করবো, আরো কিছু প্রবলেম আপনাকে বলছেন ছোট করে, বাট এটা একটু মাথায় রাখবেন যে একাকিত্বটাকে আমি কি করে সামলাবো, এবং একা থেকেও কিভাবে ভালো থাকা যায় সেই টিপস গুলো বলবেন। আর আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার বাবা হচ্ছে যে ইমোশনালি আনঅ্যাভেলেবল। হ্যাঁ, আমার বাবার ইমোশনাল নাম্বনেস আছে তার, এবং মানে একটা যে ইমোশনাল পানিশমেন্ট দেয়া সেটা সে খুব ভালোভাবে পারে, এবং আমি মনে করি সে মেন্টাল বিষয়গুলো সম্পর্কে মোটেই সচেতন না, এবং আমার মাও ভাবে না। যদি আমার মার সাথে আমার কথাবার্তা হয় মোটামুটি, বাট আমার বাবা একেবারে অন্য টাইপের। তো বোঝালেও বোঝে না, সুন্দর করে মেসেজ লিখে পাঠালেও দেখেও পড়েও মনে হয় রিয়েলাইজেশনটা হয় না, এবং মানে পরিবারের সাথে আসলে খুব একটা ভালো রিলেশন আমার না, আবার সিবলিংদের সাথেও ভালো রিলেশন না। তবে মার সাথে মোটামুটি আছে, যদিও মার সাথে আমার খুব ভালো ছিল না, তারপরে হয়তো তার সাথে একটা চলছে। কিন্তু এখন সব মিলিয়ে আমি আসলে মেন্টালি ভালো নেই ম্যাডাম, আর আমার শারীরিক অসুস্থতাও আছে, কিছু আলসারের প্রবলেম আছে। কিসের প্রবলেম? সরি, আলসারের প্রবলেম। আলসার। জি, এবং যার ফলে আমি শারীরিক মানসিক কোনো দিকে খুব একটা ভালো নেই, আবার কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে হয়তো আমি স্টিল এখনো সব দিক দিয়ে সাফার করছি। তো ওই জন্য হয়তো বা এটার পিছনে ওটা একটা রিজন যে আমার সিঙ্গেল থাকার। আচ্ছা আর আমি আসলে না এত কিছু, আমি সবচেয়ে বড় কথা অর্থনৈতিক বিষয়টা আমি বাদই দিলাম, আমি মেন্টালিও তো আসলে প্রিপেয়ার্ড না, যদি আমার বয়স হয়ে গেছে যে আমি যে একটা মানে কারোর সাথে যে কনজুগাল লাইফ লিড করব, আমি আসলে নিজের সিকনেসকে হ্যান্ডেল করব না কি করব, আবার এদিকে একাকিত্ব খুব কষ্টে। আচ্ছা, সেটাই। তো আমার সার্বিক ওই মেন্টাল ওয়েলবিং এর জন্য আসলে কি করা যায়। আর আরেকটা কোশ্চেন প্রথমেই করেছিলাম যে একা থেকেও ভালো থাকা যায় কিনা, এটা কি সম্ভব নাকি আমি অযৌক্তিক কিছু বললাম? আচ্ছা, হ্যাঁ, একা থেকেও ভালো থাকা যায় কিনা, খুব সুন্দর একটা প্রশ্ন করেছো। আমার প্রশ্নটা খুব পছন্দ হয়েছে, কারণ এটা বোধহয় ভেবে দেখার মতন একটা বিষয়, তাই না? মানে একাকিত্ব দুরকম হতে পারে, একটাকে বলা হয় স্টেট লোনলিনেস, একটা হচ্ছে স্ট্রেইট লোনলিনেস। কেউ কেউ অনেকের মাঝখানে থেকেও একা বোধ করে, আবার কেউ কেউ একা আসলেই একা আছে। হ্যাঁ, তো একটাকে বলা হয় স্টেট, একটাকে বলা হয় ট্রেট, মানে ওর ভেতরে সারাক্ষণ একাকিত্ব কাজ করে। তোমারটা স্টেট লোনলিনেস, তুমি আসলে অনেকের মাঝখানে থেকেও তোমার একা লাগে, তাই তো? না ম্যাডাম, আমার হয় কি বিশেষ করে হ্যাঁ অনেকের মাঝে থাকলেও হয়তো লাগে, বাট বিশেষ করে আমি একাকি থাকলে না, মানে আমি ওই লোডটা দিনের পর দিন, আমি বছরের পর বছর এক একটা বাসায় আছি, তো মানে দেখা যাচ্ছে আমি যখনই বোর লাগে আমি বাইরে বেরিয়ে যাই, পার্কে বসে থাকলে হয়তো একটু মানে ভালো বোধ হয়। তো আর আমি জানতে চাচ্ছিলাম এই যে আমি আননেসেসারি বাইরে পাইচারি করি, ঘোরাফেরা করি, তো এটাও তো আমার ইম্পালসিভ এক ধরনের। তো আসলে আমি এটাকে বা কি করে সামলাবো? হ্যাঁ,
মানে অনেক এটা হাত ধরে অনেক কিছু চলে এসছে তোমার লাইফে। একটু তোমার ফ্যামিলি স্ট্রাকচারটা যদি একটু বলো, মানে কয় ভাই বোন এবং তুমি কত নাম্বার সন্তান, এগুলো যদি একটু শুনতাম। জি, আমি ম্যাডাম মানে বড়, আরো 3 জন আছে। আরো ভাই বোন। দুজন? জি, ছোট, আরো ছোট 3 জন আছে, আমি তিন বড়। বোন? আমরা 4 ভাই, আমি বড়। 4 ভাই, আচ্ছা। আগে জি। ছিল 4 বোন, আর একটা ফোন না, না, এসেছিল না। আমাদের। তোমরা 4 জন এবং 4টা ভাই, 4 জনই ভাই, জি, আমি বড়। সবার বড়। আচ্ছা। জি। ও, খুব কি কাছাকাছি বয়স তোমাদের? না, 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 আমার মেজোটা প্রায় 8 বছরের ছোট। আচ্ছা। তো এই যে তুমি শৈশবটা তো বেশ তুমি একা একটা সন্তান হিসেবে কাটিয়েছো, শৈশবটা কেমন ছিল? শৈশবটা যদিও আমি একা সন্তান হিসেবে কাটিয়েছি, ওখানে যেমন মা বাবাকে আমি একাই পেয়েছি অনেকগুলো বছর, হুম হুম। তেমনি আবার মা বাবার দ্বারা আমি ফিজিক্যালি টর্চার, মারধরের শিকার হয়েছিলাম, এবং বিশেষ করে আমার মার দ্বারা। বাবাও খুব তটস্থ করে ছোটবেলাতেও রাখতেন। আচ্ছা, কি রকম আর আমার বাবা মা কি বাবার করতেন? মধ্যেও একটু প্রবলেম ছিল। ও, বাবা মার মধ্যেও তুমি ইয়ে দেখেছো, মানে জি, মানে অসন্তুষ্টি দেখেছো, জি, অশান্তি দেখেছো, তাই জি, তো? জি, জি। মানে বাবা কি মার উপরে একটু নির্যাতন করতেন? ওটা আমার শৈশবকালে অনেক সময় করতেন, বাট পরবর্তীতে আর করেননি। কিন্তু তোমাকে তখন তুমি শৈশবে ছিলে, তখন তোমাকে এটা প্রত্যক্ষ করতে জি, হয়েছে, জি, তাই জি, তো? একদম ডিরেক্টলি প্রত্যক্ষ করেছি। সেটাই। তখন খুব হেল্পলেস লাগার কথা, সেরকম তখন কি অনেক লাগতো? সময় খারাপ লাগতো। তখন তো অত কিছু বুঝতাম না ম্যাডাম মেন্টাল বিষয়গুলো সম্পর্কে, বাট খারাপ লাগতো, নিজের মনটার মধ্যে কেমন কেমন হতো, খারাপ লাগতো। খারাপ লাগার ভালো লাগা তো কোনো অনুভূতি না, মানে অনুভূতিটা যদি একটু ব্যক্ত করো, যে তোমার কষ্ট হতো, রাগ জি, জি, হতো, জি। বা ভয় আমার মনে লাগতো? হতো যে একটা হেল্পলেস লাগতো, যে আমার মা বোধহয় হেল্পলেস হেল্পলেস। লাগতো। ওকে। আমার মাকে মনে হতো যে নির্যাতিত, এরকম মনে হতো। ওকে। তোমার কি কখনো মনে হতো যে আমি বড় হয়ে এগুলো আর মার সঙ্গে বাবাকে এগুলো করতে দেব না? অনেক সময় ছেলে বাচ্চারা অনেক সময় মানে ম্যাডাম একটু কি পরে মানে কথাটা না আস্তে হয়ে গেল, আর ছেলে একটু যদি। বাচ্চারা অনেক সময় পরে প্রতিবাদ করে। তুমি কখনো প্রতিবাদ করেছিলে যে বাবা যেটা করতেন তুমি তোমাকে দেখতে আমি হয়েছে? অ্যাকচুয়ালি আমার বাবা একটু মানে খুব মানে রাশভারী এবং রাগী প্রকৃতির তো, আচ্ছা, এবং ভয় দেখা যাচ্ছে পেতেন। যে বাবার মুখের উপর প্রতিবাদ হয়তো করতাম অনেক সময় রাগারাগি হলে, বা ঠিক ওভাবে ওসব বিষয় করতে পারিনি, মায়ের বিষয়ে বিশেষ করে। ওকে। বাট করেছি, কখনো কখনো করেছি, ঠিক। আর ওকে। ভয় লাগতো বাবাকেও। বাবাকে এখন কি ভয় পাও, নাকি এখন আর ভয় পাচ্ছ না? আমার বাবা, হ্যাঁ, ছোটবেলা থেকে যেভাবে তার একটা মূর্তি সে তৈরি করেছিল, মেন্টাল ইমেজ, হুম তো আসলে ওইটা তো রুদ্র মূর্তি আমার মনের মধ্যে এখনো ছাপটা আছে, এখনো ওই সেন্সে ভয়টা হয়তো ভেতরে কিছু কিছু আছে। বাট এখনো কোনো অন্যায় দেখলে হয়তো প্রতিবাদ করার চেষ্টা করি বা বুঝিয়ে বলি। হুম। আচ্ছা, তোমার অন্য সিবলিংদের সাথে সম্পর্কটা কেন ভালো হলো না তেমন? হয়েছে কি ম্যাডাম, যে আমার ওই যে 8 বছরের পরে যে ভাইটা হয়েছিল, আমার ভাইটাকে আমি কোলে পিছিয়ে নিতাম। বাট আমার মা একটা পর্যায়ে, আমি না আবার বেয়াদবি পছন্দ করতাম না। আমি যদি একটু বকা দিতাম, এই তুই এটা করিস কেন, তুমি এটা করো কেন, আমার মা সেটা একদম তেলে বেগুনে জ্বলে উঠতো, বলে তুই আমার ছেলেকে এটা বলিস ওটা বলিস। আমার মা তো অত বেশি এসব বিষয়ে সচেতন ছিলেন না, হুম হুম। তো প্যারেন্টিং নিয়ে তো মোটেই তারা কনসিয়াস ছিলেন না। হ্যাঁ হ্যাঁ। তো এখন পরে আমার খুব খারাপ লাগতো যে আমার মা আমাকে, আমি আসলে সত্য কথা বলতে আমি আমার মা বাবার দ্বারা অসম্মানিত এবং অপমানিত হয়েছে সারাটা জীবন। ওকে। এই ডিসরেসপেক্টের অনুভূতিটা আমার খুব প্রবল ছিল, যেটা এখন আমাকে কষ্ট দেয়। এবং ছোট ভাইরা যখন বিয়াদবি করতো, মা বাবা যে একটা পজিটিভ প্যারেন্টিংও করবেন সেটাও করেননি। হুম। তো আমাকে মনে হতো যে আমি ছোট হচ্ছি এবং ছোটদের দ্বারা ছোট হচ্ছি, হেও হচ্ছি, তো যার ফলে না ওই সিবলিংদের সাথেও বেয়াদবির কারণে সম্পর্কটা ভালো নেই। হুম। মানে আর কারোর সাথেই হয়নি আর কি? ইমিডিয়েট না, ছোট জনের সাথেও না, বা অন্য বাকি দুজন ছোট যে আছে ওদের সাথেও হয়নি? না, ওদের সাথে না। তবে এখন আমার পরে যে মেজোটা আছে, মানে আমার পর ইমিডিয়েট যে মানে 8 বছর পরে যে হয়েছে, হুম। ওর সাথে এখন বর্তমানে ওদের চেয়ে বেটার, কারণ ও এখন ওদের চেয়ে অনেক ভদ্র। ও আবার একটু মাদ্রাসা লাইনে পড়েছে তো, আচ্ছা আচ্ছা। ওর মধ্যে একটা নম্রতা, ভদ্রতা, আল্লাহর আদম ভীতি এগুলো আছে, আচ্ছা। কিছুটা হলেও আছে। ওকে। ওরা কি কেউ বিয়ে করেছে? তোমার ছোট জন কি হ্যাঁ, বিয়ে হ্যাঁ, করেছে? আমার ছোট একজন বিয়ে করেছে, আর দুজন করেনি। আচ্ছা আচ্ছা। আর তোমার মানে একদম যারা আহ, মানে একেবারেই যে ছোট, যারা জি, মানে 3 নম্বর 4 নম্বর যারা, জি। ওদের সাথেও তোমার হলো না ওইভাবে? না ম্যাডাম, হয়েছে কি, ওরা যে এত ছোট, আমি আশা করেছিলাম আমি ওদেরকে এত স্নেহ করবো, ওরা আমাকে রেসপেক্ট করবে, বাট আমি যখনই দেখেছি যে কেন জানি ওরা আমাকে ডিসরেসপেক্ট করে করে এমন একটা পর্যায়ে চলে গেছে, আচ্ছা। আমার বাবা মা সঠিক সুবিচার করতে পারেননি, এবং আমার বাবা মা অনেক সময় ওদের সামনে আমাকে অপমান করতেন, মানে ওকে। অনেক কিছু হ্যাঁ, বলতেন। ওইটা একটা মানে অসুবিধা তৈরি করেছে। প্রশ্রয় পেয়ে আশকারা পেয়ে না ওরা আরো মাথায় উঠে গিয়েছিল। হুম।
তোমার তাহলে নিশ্চয়ই অনেক ভেতরে ভেতরে কষ্ট হতো। জি ম্যাডাম, অনেক কষ্ট। এবং আমি আরেকটা জাস্ট শুধু এটা বললে আপনি বুঝবেন যে আমার মা খুব ভার্বাল অ্যাবিউজ করতেন আমাকে। আচ্ছা। যদিও আমার মার সাথে আমার কথা হয়, গল্প হয়, যেটুকু সুখ দুঃখের কথা হয়তো মার সাথে শেয়ার করি, যদিও মা আমার ওরকম বন্ধু না, বাট তারপর মাকে এক ধরনের বন্ধু বলতে পারেন, যদিও বন্ধু না। আচ্ছা। বাট বাবার সাথে তো কোনো কথাই শেয়ার হয় না, বাবা তো ইমোশনালি টোটালি আনঅ্যাভেলেবল। তুমি না এত সুন্দর করে বলছো, তোমার আমার মনে হচ্ছে তুমি অনেক বেশ পড়াশোনা করো। তোমার কোনো মেয়েকে ভালো লাগেনি এই বয়স পর্যন্ত? ম্যাডাম আসলে মেয়েকে লেগেছিল, বাট লেগেছিল মানে কিছু কিছু কমপ্লিকেটেড। আমি এই কারণে বলবো যে আমার একটু মানে অ্যাট্রাকশনের বিষয় না আমার একটু কনফিউজিং স্টেট ছিল, যেটা আমি অন এয়ারে বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আই গেট মানে ইট আমার নাও। একটু মানে আমি নিজে ঠিক আছে, একটা ডোন্ট হ্যাভ টু গো ইনটু ডিটেইলস। ঠিক আছে, জি ম্যাডাম, আই মানে আমি গেট শুধু এটুকু বলবো আপনাকে, আমি নিজে সব ইয়েতে উইলিংলি বলবো যে মানে আমার অ্যাট্রাকশনের বিষয়ে না একটা কমপ্লেক্সিটি আছে, যে এখানে একটু কিছু ইস্যু আছে যেটা নিয়ে আসলে আমার খুব কষ্ট আছে ভেতরে। বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ, আমার মনে হয় তুমি পরিষ্কার করেছো ব্যাপারটা। একটু লাইনে থাকো, আমাদের অতিথিরা প্রশ্ন করবেন তোমাকে। হ্যাঁ, প্রশ্ন করুন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আপনার বিষয়গুলো শেয়ার করেছেন। আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো বললেন যে আপনার ওরকম করে কোনো বন্ধু হয়নি, তাই না? জি জি। তো বন্ধুটা কেন হয়নি, মানে ছোটকাল থেকেই কি এরকম, মানে কোনো বন্ধুই কি হয়নি? না, বন্ধু ছোটবেলা থেকে ছিল দুই চারটা বা দুই একটা, মানে বন্ধু ছিল, বাট এখন এই লাইফের এই পর্যায়ে এসে 34 বছর বয়স, এখন বলতে পারেন যে বন্ধুহীনতা, মানে যারা আছে তারা দূরে দূরে একদম ভার্চুয়ালি এরকম। এবং মানে আমি যে বন্ধুহীনতার কারণে যে আমার এত কষ্ট, যে একা একটা মানুষ আমাকে লড়াই করতে হচ্ছে। আবার আপনি বললেন না যে আপনি একটা ছোটখাটো জব করেন, জি জি তাই জি, না? জব করি। তো সেখানে আপনার কোনো কলিগ নেই যাদের সাথে আপনি একটু কথা বলতে পারেন? জি সেটা আছে, তা আছে, বাট ওইটা না আসলে আমার নিড ফুলফিল করে না, কারণ আসলে মানে দিন শেষে কে কার, মানে ওরকম একটা বিষয়টা হয়ে গেছে। তারপরে আছে কেউ কেউ আছে, তারা একজন আছে, এরকম আছে আর কি। আর এমনি আপনি তো আপনার সিবলিংস এর কথা বললেন যে আপনারা 4 ভাই, তাই না? জি। কিন্তু আপনার এরকম কাজিন নাই, যে মামাতো, চাচাতো, খালাতো, জি জি তাদের কারোর সাথে আপনার কোনো কানেকশন নাই? জি, আমার কাজিনের সাথে আসলে আমার একটা কাজিন ছিল, যদিও আমার 5-6 বছরের ছোট, বাট ওরকে আমি একদম বন্ধুর মতো অনেক কিছু শেয়ার করতাম, খুব ভালো সম্পর্ক ছিল। বাট এই কিছু কারণে একটু মানে ওর সাথে একটু আমার মনোমালিন্য হয়েছে, আশা করি সেটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আমি জি ম্যাডাম, আমি আসলে যে প্রশ্নটা করেছিলাম না, এটা একটু আপনারা কাইন্ডলি নোট করবেন, যে একা থেকেও কি ভালো থাকা যায় কিনা, থাকলে সেক্ষেত্রে কিছু টিপস দেবেন। আর এই যে সার্বিক বিষয়গুলো তুলে ধরলাম, এগুলোর আলোকে আমার টোটাল ম্যানেজমেন্ট সম্পর্কে যদি একটু হাইলাইট করতেন। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, তার আগে থ্যাংক ইউ, আপনি এত চমৎকার করে আপনার সমস্যার কথা বলছিলেন। এটাই আমার মনে হচ্ছিল আপনার একটা শক্তি, যে আপনি নিজের এই সমস্যাগুলো ভালোভাবে বুঝতে পারেন এবং এটা খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারেন, যেটা অনেকেই আসলে পারে না। তো সেই জায়গা থেকে আমার এটা খুব ভালো লাগছিল। প্রশ্নটা হচ্ছে, আপনি কতদিন ধরে এই যে লোনলিনেস যেটা আপনি বলছেন, যে এই মুহূর্তে এটা কতদিন ধরে চলছে শুধু লোনলিনেস অ্যাটাকটা আমার আসলে অ্যাকচুয়ালি এটা আমার বছরের পর বছর ধরেই চলছে, কত বছর যে হয়ে গেল, যেহেতু বন্ধুহীনতার প্রবলেম আছে। তবে যেহেতু 2-3 বছর হলো আমি ফ্যামিলির সাথে থাকি না, তো এখন দেখা যাচ্ছে যে এখন আরো বিষয়টা কষ্ট দেয় আর কি। ঠিক আছে, এইটুকুই জানার বিষয় ছিল, বাকি তথ্য চলে আসছে আমাদের কাছে। জি জি জি। থ্যাংক ইউ। বলো। ফোন থাকবে? না, ফোনটা ছেড়ে, আচ্ছা, okay. ফোনটা ছেড়ে দাও। আচ্ছা, উনি যেটা ফার্স্টেই জানতে চাচ্ছিলেন যে একা থেকেও ভালো থাকা যায় কিনা। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে সম্ভব, একা থেকেও ভালো থাকা যায়। আমি সেটাকে কিভাবে দেখছি, হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ আমরা যত ছোটকাল থেকে যতই বড় হই না কেন, ধরে নিলাম একটা মানুষের অনেক ফ্রেন্ড আছে, কিন্তু একটা সময় এসে কিন্তু এই ফ্রেন্ডগুলোকে আমরা সবসময় কাছে পাই না। আমরা আমাদের ব্যক্তি জীবন নিয়ে, আমাদের কাজ নিয়ে আমরা কিন্তু সবাই ধীরে ধীরে ব্যস্ত হয়ে যাই। হ্যাঁ, তো আমার কাছে উনার ক্ষেত্রে যেটা মনে হচ্ছিল যে ওনার টিপসের ব্যাপারে যেটা হচ্ছে যে ওনার রুটিনটা কি। হ্যাঁ, যেমন মানে ওনার জবের টাইমটা কতটুকু, মানে উনি যদি ওনার কিছু রুটিনটার মধ্যে একটা ইয়ে নিয়ে আসতে পারেন। আর টিপসের মধ্যে হচ্ছে যে যেমন উনি কিছু কিছু জিনিসে ইনভলভ হতে পারেন কিনা। হ্যাঁ, এখানে আবার একটা কথা হচ্ছে কি যে যেমন অফিস কলিগকে আবার বন্ধু বানানো না। হ্যাঁ, সেখানে
কিন্তু তাদের সাথে কলিগ হিসেবে মেশা, হ্যাঁ, ওটাকে তার এনজয় করতে হবে। এখন উনি যদি মানে স্কুল কলেজের বন্ধু আর অফিসের বন্ধু তাদের সবাইকে এক করে ফেলেন, সেই এক্সপেকটেশন থেকে আসলে বের হয়ে আসতে হবে এবং যেখানে যেটা আছে সেখানে সেইভাবে এনজয় করতে হবে। যেমন উনি যেই বাসাটায় আছেন সেই বাসাটার আশেপাশে যদি কেউ থাকে, হ্যাঁ, ধরে নিলাম উনি ওনার পাশে একটা রুমমেট আছেন বা কিছু, তার সাথে একটা সম্পর্ক তৈরি করা, কিন্তু এই সম্পর্কটা ওরকম না যে খুব বুজুম ফ্রেন্ড হয়ে যেতে হবে। সো ওনার সাথে ওনার একটা সম্পর্ক হতে পারে, হ্যাঁ। আবার ধরেন উনি অফিসে যাচ্ছেন, সেখানে দু একজনের কলিগের সাথে ওনার একটা সম্পর্ক তৈরি হতে পারে। আর আমরা তো আসলে এভাবেই বিভিন্ন জায়গা যাই বা বিভিন্ন সিচুয়েশনের থেকে, কিন্তু যেমন অফিস থেকে অনেক সময় আমাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হয়, সেখানেও কিন্তু আমাদের দু একজনের সাথে পরিচয় হয় এবং সেখানেও কিন্তু আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারি। এটা আসলে ওনাকে ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু মানুষের সাথে একটু লিঙ্ক হতে হবে এবং নিজের রুটিনটাকে একটু সেট করতে হবে যে আমি মানে যেমন উনি বললেন না যে ওনার অস্থির লাগে উনি পার্কে চলে যান, হ্যাঁ, সেটা একদিন দুদিন হতে পারে, কিন্তু এটা যদি রেগুলার হয় তাহলে তো আসলে খারাপ, হ্যাঁ। সেক্ষেত্রে উনি যদি এরকম রাখেন যে সকালে কখন উঠবেন, তারপরে কাজে কতক্ষণ থাকবেন, কাজে এসে উনি কি কি করতে পারেন, হ্যাঁ। কিছু মানুষ থাকে না দেখবেন একা, কিন্তু উনি কোনো সময়ই পায় না, হ্যাঁ, বিকজ সে তার ঘরের বিভিন্ন বিষয় নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে এইটা কাজ করতে হয় ওইটা করতে হয়। তো উনার ক্ষেত্রে এরকম কিছু কিছু জিনিস ওনাকে আসলে সেট করতে হবে, কারণ দিন শেষে সবাই যে আমার বন্ধু হবে, বন্ধুরা আমাদের সাথে খুব কমিউনিকেশন করবে, এটা আসলে হবে না, হ্যাঁ। তো নিজের অবস্থানটা বা উনি যদি কিছু কিছু গ্রুপের সাথে লিঙ্ক হতে পারেন, আমার কাছে মনে হয়েছে যেমন এখন কিন্তু অনেক ধরনের গ্রুপ হয়েছে, যেমন উনি কি লাইক করেন সেটা একটা ইম্পর্টেন্ট। উনি যদি গান পছন্দ করেন তাহলে যেই গ্রুপটা থেকে একটা গানের একটা হয় সেখানে হতে পারে। উনি যদি নাটক পছন্দ করেন, কোনো গ্রুপ আছে এটা নিয়ে, যেমন বইয়ের ক্ষেত্রে আমরা জানি বিশ্ব সাহিত্য কেন্দ্র, সেখানে যদি উনি কয়েকবার যান, ওখানে গেলেও কিন্তু ওনার 2-4 জন বন্ধু হয়ে যাবে। ওনার ইন্টারেস্ট অনুযায়ী কিছু মানুষের সাথে আসলে ওনাকে একটু লিঙ্ক করতে হবে, যেতে হবে, এবং বন্ধুটা আসলে হঠাৎ করে হয়ে যাবে না। যদি এরকম এক্সপেকটেশন থাকে যে ওরা আসবে, ওরা এসে আমার সাথে যোগাযোগ করবে, কথা বলবে, এটা আসলে হবে না। প্রথম নিজেকে যেতে হবে, স্টেপটা আমাকে নিতে হবে, নিয়ে বন্ধুটা আসলে মেক করতে হবে। অনেকগুলো বিষয় আপু বলে মানে ওর ফেলেছেন। মূল প্রশ্ন হচ্ছে যে আমি একা কি করে ভালো থাকবো, এটা কিন্তু সব কথার মধ্যে এই কথাটাই মুখ্য একটা প্রশ্ন। তো সেই জায়গা থেকে হাউ ক্যান আই মানে একা accept থেকে। my loneliness and I can feel well. সেই জায়গায় যেটা টিপস হিসেবে যদি বলি, সেটা হচ্ছে উনি যেটা করতে পারেন সবার আগে হচ্ছে যে এই যে উনি লোনলিনেস গুলা যে কারণগুলো অনেক উনি বলেছেন, এটা কাটানোর জন্য আপু যে এটা উনি করতে পারেন। 2 নম্বর সবার আগে যেটা যে ওনার যে বর্তমান যে একটা অবস্থা চলছে, এটার পেছনে আর কিছু কনফ্লিক্টের কথা উনি বলেছে, ওটা কিন্তু এখনো সলভ হয় নাই। উনি বলছিল, তা আমি একটা আমার কাছে এটা কোন কনফ্লিক্ট উনি নিজের কিছু বিষয় নিয়ে কিছু ওইটা বিষয় তো নিয়ে মানে আমার মনে হয় আলোচনা না, ওইটা আমরা আলোচনা করছি না, বাট আমার মনে হয় এটা নিয়ে ওনার কারোর সাথে বসা উচিত। কারণ উনি মানে আমরা যতটুকু উনি বলেছে, এটা আমরা বলি যে ডিপ্রেশন, কিছু লোনলিনেস কাটানোর জন্য উনি আপু যে ইয়েগুলো বলেছে, কিন্তু একটু বেটার ভালো আরেকটু ভালো থাকার জন্য ওনার এই সেলফের জায়গাটা আমি দেখা যাচ্ছে বারবার উনি বলছিল ছোটবেলা থেকে ওনাকে একটা ভঙ্গুর একটা সেলফ দিয়ে দেয়া হয়েছে এবং উনি এটা কিন্তু খুব বড় একটা রিয়েলাইজেশন। এই জায়গাটা আসলে রাতারাতি চেঞ্জ হবে না। তো সেই জায়গা থেকে আপনাকে আমি বলবো যে আপনি নিজের জন্য মানে সবার আগে আপনি একটু নিজেকেই অ্যাকসেপ্ট করেন, কারণ আমার চারপাশে কে বাবা মা হোক যেই হোক, আমার চোখ দিয়ে তারা দেখবেন, আমাকে আমার চোখ দিয়েই দেখতে হবে। সো এই দেখার অভ্যাসটা শুরু করা এবং আপনার কনফ্লিক্টের জায়গাটা নিয়ে কারোর সাথে আমি মনে করি একজন পেশাদার কাউন্সিলর বা কারোর সাথে বসা উচিত, যিনি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন এবং লোনলিনেসের জায়গাটা নিয়ে কাজ করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো নিজেকে একটু রেসপেক্ট করতে হবে, কারণ আপনার লোনলিনেসের যে সোর্সগুলো আছে, সোর্সগুলো যতদিন বন্ধ না হবে লোনলিনেস আসলে কমবে না। আমি একা ভালো থাকতে গেলে আমাকে নিজেকে সবার আগে ভালো রাখার চেষ্টা করতে হবে। আপু অনেক টিপস দিয়েছেন, সাথে এটা মেনে নিতে হবে যে আমি কেন লোনলি এবং এই লোনলিনেস কাটানোর জন্য আমি কি করতে চাই, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সেটাই তুমি হয়তো দেখছো, আমি তোমার উদ্দেশ্যেই বলছি যে একটা
অ্যাপ্রোচ আছে যেটাকে বলা হয় ইনার বন্ডিং। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করেছিলে যে একা থাকবো, একা থেকে কি করে ভালো থাকা যায়। তোমার একটা ওরিয়েন্টেশন ইস্যু আছে, তুমি চট করে কারোর সাথে বন্ধুত্ব করতে পারো না, আমি বুঝতে পারছি এটা তোমার একটু অসুবিধা হয়, এই কারণেই তুমি একাকিত্বর মধ্যে পড়ে গেছো বেশি। তো একটু মার্গারেট পল, এটা তুমি নোট করে নিতে পারো, মার্গারেট পল ইনার বন্ডিং। হ্যাঁ, ও খুব সুন্দর থিওরি দিয়েছে যে কি করে নিজের সাথে নিজে বন্ড করা যায়। আমরা তো বাইরে বন্ড করতে খুব ব্যস্ত হয়ে পড়ি, আমাদের যেহেতু আমরা সামাজিক জীব হিসেবেই নিজেদেরকে বড় হতে দেখি, তো আমরা চেষ্টা করি বাইরের পৃথিবীর সাথে সংযোগ ঘটাতে, কিন্তু অ্যাকচুয়ালি ভিতরের যে মানুষটা, আমার ভেতরেও কিন্তু একটা ইনার চাইল্ড আছে যে ভেতর থেকে কান্নাকাটি করছে, মন খারাপ করছে, রাগ করছে। আমাদের সেই ইনার চাইল্ডকেও কিন্তু একটু বুঝতে হবে। সো মার্গারেট পলের যে ইনার বন্ডিংয়ের থিওরিটা আছে, এটার উপরে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। আমি তোমাকে রিকোয়েস্ট করব, ওর কিন্তু পডকাস্টও আছে অনেকগুলো। তুমি যেহেতু একাই থাকো, তুমি এই পডকাস্টগুলো দেখবে, ওর ভিডিওগুলো দেখবে, এবং ওখানে যদি তুমি ওয়েবসাইটের ওর ভিডিওতে ওর ওয়েবসাইটের ঠিকানাটা দেওয়া আছে, কিছু সেশন ওখানে ফ্রি করা হয়। তো তুমি যদি অনলাইনে অন্তত 2-3টা সেশন ফ্রি নিতে পারো, একটু ওরা লেসন পাঠায়, ওরা হোয়াটসঅ্যাপে কি বলে ইমেইলের থ্রুতে ওরা কিছু প্রশ্ন পাঠায়, সেই প্রশ্নগুলোর উত্তর লিখলেও কিন্তু অনেক বোধোদয় হয়, নিজের মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার একটা ব্যাপার ঘটে। তো তুমি তোমার যেটা তোমার মুখ্য প্রশ্ন, সেটার উত্তরে বলবো যে তুমি একটু নিজের সাথে নিজে বন্ড করতে শেখো, এবং এটার জন্য ইনার বন্ডিংয়ের উপরে প্রচুর আরও অনেক থিওরি আছে, আরও অনেক মানে প্রেজেন্টেশন আছে। বিশেষ করে মার্গারেট পলটা তুমি একটু ফলো করো, সেটা আমার দিক থেকে বলার ছিল তোমাকে। ওকে, আমি একটা ফোন নিয়ে আসি। হ্যাঁ, তুমি কিছু থাকে পরে অ্যাড করতে চেয়েছিলাম, পরে বলি। একটু ফোনটা নিয়ে আসি, ফোন অপেক্ষা করে আছে বোধহয়। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আজকে লাইভ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলা শুরু করো, আমাদের সময় পার হয়ে যাচ্ছে। বলতেছি আমার দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন শুনতে পাচ্ছি আমরা। জি জি, হ্যালো। হ্যাঁ, আমি বলতেছি আমার দাম্পত্য জীবন একটু সমস্যা বলতে কি, আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার শ্বশুর শাশুড়ির কথা শুনে। এখন আমি কি করব? স্ত্রী আমার কথা শোনে না, শ্বশুর শাশুড়ির কথা শুনে, ওর মা বাবার কথা শোনে। ওয়াইফ শুধু তার মা বাবার কথা শোনেন, স্বামীর কথা শোনে না, তাই কি? জি 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 জি। আচ্ছা, তো কতদিনের বিয়ে? পাশে কেউ কথা বলছে? পাশে কেউ কথা বলছে? হ্যাঁ, 10 মাস সংসার জীবন আর কি। 10 মাস সংসার জীবন, বিয়ের বয়স 10 মাস? জি জি, বিয়ের বয়স 10 মাস। আচ্ছা, টেলিভিশনটা কি চালু আছে? জি জি, চালু। টেলিভিশনটার ভলিউমটা 0 করতে হবে, টেলিভিশনের সাউন্ডটা একদম শূন্যতে নিয়ে যেতে হবে। বিয়ের বয়স 10 মাস। জি। আচ্ছা, তো কি হচ্ছে, শুরু থেকেই সমস্যা হচ্ছে স্ত্রীর সাথে? জি জি, মাস 2 মাস যাওয়ার পরে থেকে সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, বিয়েটা কি পরিবার থেকে পছন্দ করে দিয়েছে? জি জি, পরিবার থেকেই। আচ্ছা, স্ত্রী এখন কোথায়, বর্তমানে কি পাশে আছেন নাকি অন্য কোথাও ঘুমিয়ে পড়েছেন? ওই আমার শ্বশুর বাড়িতে। আচ্ছা, ওকে। তো কিরকম কথা শোনে না কি, বাট একটু এক্সাম্পল দেওয়া যায় যে এরকম কথা, আমি যখন এটা বলি ও সেটা শুনতে চায় না, কোন কথাগুলো শোনে না? শুনে না বলতে কি, যে মনে যে কাজ করতে যায় না, সাংসারিক কাজ করতে যায় না। আমার পিতা মাতার কথা শুনে না, বাবা মার কথা? যদি ওর বাপ মার কথা শুনে, ওর একটা বড় বোন জামাই আছে, ওর কথা। ওর বাবা মা ওকে কি শেখাচ্ছেন, যেটা ও মানে ওইটাই বেশি শুনছে? ওর তার থেকে আমি আলাদা খাওয়ার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, স্ত্রী আলাদা হতে চাচ্ছে, তাই তো? জি জি জি। কতজন ভাই বোন?
আমার না হ্যাঁ? আমার স্ত্রী না না, তোমার। আমার 3 ভাই 3 বোন। 3 ভাই 3 বোন। তাহলে আলাদা হওয়া কি সম্ভব? কত নাম্বার সন্তান তুমি? না আমি আলাদা হব না আর কি। আচ্ছা, ঠিক না। ইচ্ছুক না। আচ্ছা, জি। কিন্তু স্ত্রী প্রথম থেকেই উনি বলছেন যে উনি থাকতে চান না সবার সাথে। না থাকতে চায় না বলতে ওর ভাবে বোঝা যায় আর কি। ও ভাবে বোঝা যায়, মুখে বলেনি। আচ্ছা, মানে ত্রিং ব্রিং করে আর কি। কিরকম তিরিং বিরিং বলতে কি বোঝাচ্ছি আমরা? এই মনে করেন যে আমার কাপড় চোপড় মনে করেন যে ময়লা হইলে ধুইতে যায় না, সময় মতো বাদ পাক করে না। এই সাংসারিক আমরা কৃষিকাজ করি, ধান ছাল এগুলা করতে চায় না। আচ্ছা, মানে ঘরের কাজগুলো করতে চায় না। না না না। কি নিয়ে ব্যস্ত এখন থাকে? এখন আমার কি চলে গেছে আর কি। এখন আমি এখন ডিপ্রেশনে আছি। ও, ওয়াইফ চলে গেছে? জি জি জি। 10 মাস মানে বিয়ের বয়স মাত্র 10 মাস। কতদিন পরে চলে গেল? জি জি 10 মাস। ও কতদিন আগে চলে গেছে স্ত্রী? মাস 6 মাস চলে গেছে আর কি। আহা, আর যোগাযোগ হচ্ছে না এখন? না না, আমার আব্বা গেছে একবার, আমার ফুফাতো ভাই গেছে একবার, আমার চাচা গেছে। এই মাঝে একবার বলছিল কি 5 কাঠা, আমার নেত্রকোনা জেলায় 10% বললে 1 কাঠা, তা 5 কাঠা জমি চাইছিল আর কি। 50 জমি চাইছিল। আমাদের এলাকার জমিনের প্রচুর দাম। ওই জমি দিলে তারপরে আসবে? জমির মূল্য বর্তমান 1.5 কোটি টাকা। ওই জমি দিলে তারপরে আসবে? জি জি, জমি দিলে ওর নামে দিতে হবে আর কি। ও, এখন কি উল্টা হয়ে গেছে? আগে তো যৌতুক দিতে হতো স্বামীদেরকে, জি। এখন কি ব্যাপারটা উল্টে গেল? ওইটাই তো মনে হচ্ছে। ওটাই মনে হচ্ছে। ওকে, আজকে প্রশ্নটা কি আমাদের কাছে? আমি এখন ডিপ্রেশনে আছি, এখন আমি কি করবো? আচ্ছা, একটু পরামর্শ দেন। কি কাজ করছো তুমি? জি, কি ধরনের কাজ করছো? তোমার উপার্জনের উপায়টা কি? মানে উপার্জন কৃষিকাজ পাচ্ছি, আমার ব্যক্তিগত সিএনজি আছে। হ্যাঁ, সিএনজি আছে, সিএনজি ব্যক্তিগত সিএনজি আছে। ও সিএনজি আছে। ওকে, আচ্ছা আচ্ছা, ভেরি বুঝলেন? গুড। সিএনজি চালাচ্ছ তুমি নাকি অন্য জি, জি। কেউ? তুমি চালাও না জি, জি, অন্য জি। কাউকে দিয়েছো চালাবার জন্য? না না, আমি নিজে ওইটা চালাই আর কি। নিজেই চালাচ্ছ, তাহলে তো ওখান থেকে একটা ইনকাম হচ্ছে তোমার, তাই তো? জি, ইনকাম তো হচ্ছে ওখান থেকে একটা। হ্যাঁ ইনকাম হয়, ইনকাম মাসে 30-35 হাজার। আর সিএনজিটা নিজস্ব যেহেতু ভাড়াও দিতে হয় না, তাই তো? না 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 না, ভাড়া দিতে হয় না। সেটাই। কত নাম্বার সন্তান তুমি বাবা মার? এই ছেলের মধ্যে সবার বড়। সবার বড়। বাবা মাকে কি হেল্প করতে হয়? কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করতে হয়? না, আমার শুধু 2 ভাই, ওর এবং মানে বিয়ে হয়ে বোনেরা সবাই বিয়ে গেছে। আচ্ছা আমরা 3 ভাই, আমার 3 ভাইয়ের মধ্যে আমি সবার বড়, আমি বিয়ে করলাম আর কি। আর আচ্ছা, শুধু 2 ভাই এখনো বিয়ে করে না। এখনো বিয়ে করেনি। একটু লাইনে থাকো, আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। আমাদের অতিথিদের কিছু প্রশ্ন থাকতে পারে। সাজু, জি। ধন্যবাদ আপনাকে। শুধু একটাই প্রশ্ন, যে যদিও আপনার স্ত্রী একটু এখন লাইনে আমি কি থাকো, করবো? লাইনে থাকো একটু। আপনি বলছিলেন আপনার স্ত্রী চলে গেছে, তো এখন একটু জানতে চাই যে আপনার ওয়াইফ যে থাকতে চাইতো না, আপনি বলছেন যে উনি বুঝাতে চাইতো একসাথে থাকতে চায় না, এটা ভাবে ভঙ্গিতে বলছিলেন। তো সরাসরি কি কখনো কিছু বলেছে যে উনি কেন থাকতে চায় না বাসায়? না না, এটা কখনোই বলে নাই? সরাসরি বলে না। আচ্ছা, আর আপনি যেটা বলছেন সেটা আপনার ধারণা থেকে বলছেন যে সে এরকম থাকতে চায় না, বিভিন্নভাবে আপনাকে বুঝাতে চেয়েছে, তাই তো? জি জি। আচ্ছা, আপনার বিয়ের পরে আপনাদের দুইজনের মানে বিয়েটা কি পছন্দের বিয়ে না পারিবারিকভাবে বিয়ে হয়েছে আপনাদের? পারিবারিক। পারিবারিকভাবে পছন্দ করে। দুইজনেরই মত ছিল বিয়েতে? দুইজনের মত ছিল। দুইজনেরই মত ছিল। এবং বিয়ের পরে কতদিন একসাথে আপনাদের খুব ভালো সময় কেটেছিল? প্রথম তো ভালোই যায়, কিন্তু মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে দেখি এরকম। আচ্ছা, কিন্তু কি কারণে খারাপ লাগা শুরু সেটা সে বলে নাই?
আচ্ছা, আমার আপনার কাছে প্রশ্ন, আপনার স্ত্রীর বয়স কেমন? এই বয়স 22-23 হবে। 22-23। আপনার বয়স কেমন? আমার বয়স সার্টিফিকেটে 30। 30। আচ্ছা, আপনার কাছে কি এটা মনে হয়েছে যে যে কিছুদিন আপনার স্ত্রী আপনার সাথে ছিল, এরকম কি মনে হয়েছে যে সে একটু ঘুরতে পছন্দ করে, মানে একটু বাইরে আপনি তাকে যাতে একটু নিয়ে যান, আপনাদের নিজেদের মধ্যে যাতে একটা সম্পর্ক তৈরি হয়, সেরকম কি সে পছন্দ করতো, মানে ঘরের কাজ টাজ এগুলা করার থেকে? বিষয়টা লেগে আমাদের কৃষি, আমাদের মেইন ইনকাম সোর্স হয় কৃষিকাজ, এবং কৃষিকাজের পাশাপাশি আমি সিএনজি ড্রাইভার। এখন মনে হয় গ্রামের মানুষ তো এগুলো শহরের মতন তো ওই যে হ্যাং আউট, কক্সবাজার, সিলেট, এগুলো তো দেখতেও মানে বাচ্চারা এগুলো যদি বলি যে বউরে নিয়ে বেড়াতে যাবো কক্সবাজার প্লাস সেন্ট মার্টিন, না সেটা না, না সেটা বলতে চাচ্ছি না। যেমন ধরেন মেয়েরা কি পছন্দ করে, অনেক মেয়ে থাকে না যে ফুচকা খেতে পছন্দ করে, বা আপনি একটু বাইরে তাকে আশেপাশে কোনো একটা মার্কেটে নিয়ে গেলেন, কিছু একটা কিনে দিলেন, সে কি এগুলো পছন্দ করতো? না, এগুলো পছন্দ করতে এগুলো তো দিতে নেই, বিয়ের বয়স 10 মাস না, এগুলোর মধ্যে এই 10 মাসের মধ্যে কি এগুলা এই তো চলছেই, ফুচকা, আর কোনো প্রশ্ন আছে? চা, এগুলো তো বাড়িই পাওয়া যায়, বাড়ির পাশেই পাওয়া যায়। না কিন্তু একটু মাঝে মধ্যে দূরে গেলেও তো সমস্যা নাই, তাই না? এটা বাবা মা এখন তো মানে যুগটা পাল্টে গেছে, এখন তো সবাই একটু মানে অনেক জায়গায় বেড়াতে যায়। যাই হোক, সেটা সম্ভব হয়নি, আমরা আলোচনা করছি। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য আমাদেরকে। আমরা তিনজন মিলে আলোচনা করছি। আমাদের আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। প্রীতি, আচ্ছা, আমার কাছে এই কেসটার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে কি, মেয়েটার বয়স তো আসলে একটু কম, হঠাৎ করে হয়তো সংসারের অনেক দায়িত্বর মধ্যে সে পড়ে গেছে। যেমন মানে হাজবেন্ড কিন্তু ফ্যামিলির বড় ছেলে, হ্যাঁ। আচ্ছা, মেয়েটার ভাই বোন কতজন জিজ্ঞেস করা হয়নি? তো হতে পারে যেহেতু তার বয়স একটু কম, অনেক সময় থাকে না আমাদের ক্রোনোলজিক্যাল এজ যাই থাকে, মেন্টাল এজ আরো কম। মেয়েটার বয়স তো 20 এর উপরে, 22 আর 30, খুব একটা ডিফারেন্স তো না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে মেয়েটার ক্ষেত্রে অনেক সময় থাকে না বয়স হয়তো 22 কিন্তু তার অ্যাক্টিভিটি হয়তো 16-17 এরকমও হতে পারে আর কি। মানে হতে পারে, মানে তাদের কিন্তু আসলে ওই বন্ডিংটা তৈরি হয়নি, ওই হানিমুন ফেজটা কিন্তু ওভাবে ডেভেলপ করেনি। হ্যাঁ, যেটা হাজবেন্ড বললেন যে দূরে নেওয়া তাদের জন্য, দূরে না মানে থাকে না একটু, যেহেতু এটা হচ্ছে সেটেল ম্যারেজ, হ্যাঁ, সেটেল ম্যারেজের ক্ষেত্রে তো আসলে আর একটু সময় দেওয়া লাগে। লাভ ম্যারেজে যেমন একজন আরেকজনকে আমরা কিছুটা চিনি, সেখানে তো আর তার হয়নি। তারপর একটা যৌথ ফ্যামিলিতে এসে পড়েছে, হয়তো মেয়ে চাচ্ছিলে যে তারা দুজন একটু সময় কাটাক, তাদের সব কিছু তো আর টাকা দিয়ে সমাধান হয় না। হ্যাঁ, একটু দুজনে মিলে কোথাও গেলো, একটু বসলো, একটু করলো, সেই জিনিসটা একটা। ওখানে একটু বলছিল যে ওনার গ্রামের মানুষ এবং আত্মীয় স্বজনরা মানে এটা কি ভাববে, ওইটা ওনার একটা ইস্যু ছিল। তো বিয়ে হয়েও যদি কিছু ভাবে ওই জায়গাটা থেকে তো নিজেকে আসলে বের করে নিয়ে আসতে হবে। এটা তো প্রেম করছে না, ওটা বিবাহিত দম্পতি। আমার কাছে মনে হচ্ছে মেয়েটা হয়তো ওই একটু বেশি দায়িত্বর মধ্যে পড়ে গিয়েছে, যে বললেন যে কাপড় ধয় না, তার খোঁজ খবর না। আর এগুলা হচ্ছে কি, একটা মেয়ে যখন বিয়ে করে, এতদিন তো তার এই প্র্যাকটিসগুলা ছিল না যে তার দায়িত্ব কি করতে হবে, এগুলো তাকে আস্তে আস্তে ধীরে ধীরে আদর করে বুঝিয়ে বলে কিন্তু জিনিসগুলোর সাথে অভ্যস্ত করতে হবে, এবং তারপরে হয়তো তার নিজের মধ্যে কিছু দায়িত্ব কর্তব্য চলে আসবে। তো ওইটা হয়তো শুরু থেকে তার জন্য প্রেশারমূলক ছিল, যার জন্য হঠাৎ করে মেয়েটা এখান থেকে কুইট করে ফেলেছে। এবং আরেকটা প্রশ্ন আমাদের করলে ভালো হতো, দুজনের শিক্ষাগত যোগ্যতার কি ব্যাপার, তাই না? এমন সময় হয় না যে মেয়েটা যদি শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে আর ওর হয়তো অতটা পড়া হয়নি, আসলে গল্প করতে গেলেও তো আমাদের কিছুটা মানে মনের মিল থাকতে হয়, সেই জায়গাটা কতটা হচ্ছিল জানি না, সেটা ভেবে দেখার বিষয় আর কি। এইটাই মানে সেটাই বলতে চাচ্ছিলাম যে এই জায়গাটা হয়তো না, যার জন্য মেয়েটা হয়তো একটু প্রেশার ফিল করছিল, এবং সে তখন ভাবছে যে এখন কি করতে পারি সেটা কিছু বলবে।
এখন আসলে উনাকে সময় দিতে হবে, উনাকে একটু মাঝে মাঝে যেতে হবে। ফোন করলে যেহেতু ধরে না, মানে কিন্তু উনি উত্তেজিত হয়ে গেলে হবে না যে তুমি আমার বউ, এক্ষুনি আসতে হবে, এই দায়িত্ব রাগারাগি করতে হবে, করে এগুলো জোরাজুরি করলে করা আসলে যাবে না। সমস্যার সমাধান হবে না। আপনাকে যেতে হবে। আবার জমি লিখে দিতে বলছে, সেটার ব্যাপারে কি করবে? জমিটা কি সত্যি চাচ্ছে কি না, এটা অনেক সময় থাকে কি রাগে আমরা অনেক কিছু বলে ফেলি যে আমি আর যাবই না। আবার ওদিক দিয়ে হতে পারে মেয়ের ফ্যামিলির সাথেও গার্জিয়ান লেভেলে একটু কথা বললে যে ওদের আসলে কোথায় সমস্যাটা হচ্ছে, মেয়েকেও একটু বোঝানো। হ্যাঁ, সো এই জায়গাটা আসলে একটু পরিবারেরও একটু সাহায্য অনেক দরকার। সময় দুই গার্জিয়ান বসে আবার তাদের ঝগড়া লেগে যায়, সেটা আবার খুব আরো খারাপ হ্যাঁ, হয়ে যায় এই জন্য জিনিসটা। ম্যাচিউর যারা, মানে যারা অ্যাটলিস্ট বুঝে স্টেপটা আমরা তো নেবেন। বেশিরভাগ মানুষ আমরা মেচিওর না। এনিওয়ে, সাজু জাস্ট এতটুকুই বলবো, উনি যেহেতু শেষে জানতে চেয়েছেন আমি ডিপ্রেশনে আছি কি করব, তো বারবার করে ডিপ্রেশনের কথাটা দুবার বলেছে। হ্যাঁ, ডিপ্রেশনে খুবই স্বাভাবিক যে আপনার এই পরিস্থিতিটা আসলে খুবই কষ্টের, আমরা বুঝতে পারছি। এখন এই ক্ষেত্রে করার জায়গা যেটা আপু বলেছেন ওইখান থেকে আমি শুধু একটু অ্যাড করব যে যেহেতু সম্পর্কটা আছে, উনি চলে গেছেন, শুধু স্থানটা ত্যাগ করেছেন উনি, তো সেই কারণগুলো আপনি নিশ্চয়ই এতক্ষণ আমাদের আলোচনা অনেক কিছু উনি জেনেছেন যে কি কি কারণ হতে পারে। তো সেই জায়গায় উনি যেটা করতে পারেন, প্রথমে হচ্ছে ওনার সাথে সরাসরি দেখা করা, যেহেতু ফোন করছে না, উনি দেখা করতে ফোন পারেন। ধরছে যাই না হোক, বললো না? ফোন ধরছে না, উনি যতই রাগ করুক ওনাকে যেতে হবে, কিন্তু যাওয়ার উদ্দেশ্যটা ক্লিয়ার থাকতে হবে যে আমি কেন যাচ্ছি। গিয়ে যদি শুধু বাড়িতে আসার কথা বলে তাহলে কিন্তু আসলে খুব একটা কাজে দিবে না, কারণ উনি যদি বাবা মার প্রতিনিধি হিসেবেই যায় তাহলে কিন্তু এটা কাজে দিবে না। সো আমি আপনাকে খুবই মানে একটা জায়গায় খুব মানে বারবারই বলবো যে আপনি ওনার হাজবেন্ড হিসেবে যান, ওনার সাথে কথা বলেন, ওনার সাথে ওনার যা হয় সেটা শুনেন, আপাতত শুধু শুনে যান। আপনি শুনেন, উনি যতই রাগ করুক যাই বলুক সেটা শুনে যান। শোনার পরে আপনি একটু বোঝার চেষ্টা করেন যে উনি আসলে কী চায়, ওনার চাওয়াটা একটু বোঝার চেষ্টা করেন। তারপরে এটা আস্তে আস্তে আপনি ওনার সাথে, উনি কখন একটা সময় অবশ্যই আপনাকে ওনার খারাপ লাগার কারণগুলো অবশ্যই বলবে, তো ওই পর্যন্ত একটু অপেক্ষা করা, এবং অবশ্যই পরিবারের যারা আছেন, আপনার পরিবারের যারা আছেন তাদেরকে আপনি একটু এই বিষয়টা বুঝাতে হবে যে এটা আপনাদের দুইজনের ভিতরে যে বিষয়গুলাই হোক, এখানে যাতে ওনারা সহায়তা করে, যাতে এমন কোনো পরিস্থিতি তৈরি না করে যেটা তাদের সম্পর্কে আরো ঝামেলা তৈরি করবে। আমরা এতটুকুই আপাতত করতে পারে। মানে আরেকটা জিনিস আমার কাছে মনে হলো যে বিয়ের আগে কথাবার্তাগুলো পরিষ্কার করা হয়েছিল কিনা, কারণ যে ফোন করেছে আমাদের কলার বললো যে ও সবার বড়, ও কখনো কোনো অবস্থাতে ফ্যামিলি থেকে পৃথক হবে না, কিন্তু মেয়েটি কিন্তু ওটার জন্য ওকে একটু প্রেশারাইজ মানে সে মানে বলে নাই কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়েছে, প্রেশারাইজ That করছে means না, ওটা একটা সরি, ওটা ইচ্ছা। আকার ইঙ্গিতে বোঝাচ্ছে। তো এই ব্যাপারগুলো আসলে আগে একটু পরিষ্কার করে নিলে মানে ভালো একটু হয়, যে ভালো হতো। মানে ওকে যে শ্বশুর বাড়িতেই থাকতে হবে এই ব্যাপারটা বলে নেওয়া দরকার ছিল আর কি। অনেক এখানে সময় আমাদের যোগাযোগটা এখন মানে কথা বলার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে। সেটাই। হ্যাঁ, বিধি তুমি আগের ফোন হ্যাঁ, নিয়ে আগের কিছু ফোনে একটা একটা অ্যাড করতে চাচ্ছিলাম টিপস হিসেবে। উনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে উনার দেখা এমন কাউকে যদি একটু খুঁজে বের করতে পারেন যিনি মানে একা থেকেও ভালো আছেন, এরকম একজন মানুষকে যদি উনি একটু খুঁজে, এটা যে কেউ হতে পারে, আমরা মানে এটা আগে যে একাকিত্বে ভুগছে ওর কথা বলছি। লোনলিনেসের ক্ষেত্রে আর কি বলতে চাচ্ছি। তো উনি যদি এরকম মানে উনার আশেপাশে বা উনার পরিচিত কারো কাছ থেকে যদি শুনে থাকেন যে উনি একা কিন্তু উনি খুব ভালো থাকেন, সেরকম একটা মানুষকে মডেল হিসেবে নিয়ে উনি সে কিভাবে স্টেপগুলা নেয় এটাকে উনি একটু ফলো করতে পারেন, এটা অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা, ওকে। সো আমাদের মোটামুটি এখন তো ফোন নেবার আর সময় নেই, 1 মিনিট সময় আছে। 1 মিনিটে কেউ যদি কিছু বলতে চাও চট করে বল। সাজু বলতে চাচ্ছে। ট্রেনিংটা আমাদের আমাদের যেটা আমাদের টপিক ছিল, সুপারভিশনের সাইকোথেরাপির বিষয়ে আপু খুব সুন্দর করে ও বলেছেন। তোমাকে বলতে বলা টাইম ছিল না, না। আমাদের দর্শকদের ফোনটা আমরা সবচেয়ে বেশি ওটা না, একটু গুরুত্ব বলে দাও ছিল। চট করে। তো সেখানে আমি এতটুকুই বলবো যে আমাদের যারা থেরাপিস্ট হিসেবে যারা কাজ করি তাদের নিজেদের সেবা নেওয়া দরকার কিনা, আপনার এটা আজকে টাইটেল ছিল, সেইটাই বলবো যে আমাদের সব কিছুরই যেমন ক্ষয় আছে মনেরও ক্ষয় আছে। তো আমাদের যেমন আমরা সারাক্ষণ কথা শুনি, আমাদের অনেকের অনেক রকমের ট্রমাটিক, অনেক ভালো খারাপ সব কথা আমরা শুনি। ভালো শোনো না, খারাপই শোনো। না, অনেকের ভালো অভিজ্ঞতাও বলে, সেটা অবশ্যই খুবই কম, বাট আমরা সেই জায়গাটা যেতে বলি তাদেরকে। কিন্তু শুনতে শুনতে যেটা হয় যে আমাদেরও অনেকের অভিজ্ঞতা নিজেদের সাথে মিলে যায়,
এবং অনেক কিছু কানেকশন পাই, তো সেই জায়গায় আমাদেরও কিছু ক্ষয় হয়। তো সেই জন্য আমরা প্রয়োজনে অবশ্যই আমরা সাপোর্ট নেই, যার যখনই প্রয়োজন হয় আমরা আমাদের যারা সিনিয়র আছেন বা যারা আমাদেরকে গাইড করতে পারবেন তাদের কাছে আমাদের যেতে হয় এবং তাদের সাথে আমাদের কথা বলতে হয়, এবং এটা এই পেশার একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, এই যাওয়াটা, যে নিজের জন্য সুপারভিশন নেওয়া। তো এটাকে সুপারভিশন বলা হয়, যে নিজের জন্য সুপারভিশন না, নিজের জন্য personal সেশন বলা হয়। পার্সোনাল সেশন আমরা নেই। আর আর সুপারভিশন হচ্ছে কেসগুলোকে তুলে জি ধরা। জি, আর এই পেশায় কেসের জন্য যেটা ম্যাডাম সুপারভিশন বলছেন, এটা অবশ্যই নিতে হয় আমাদের, কারণ হচ্ছে যে ওই ভুলভ্রান্তি যেটা আপনি বলছিলেন হতেই পারে, তো সেই প্রচলনটা আছে আমাদের এই পেশায়, সেই প্রচলনটা আছে। খুব রেগুলার বোধহয় করার সুযোগ হয় না আমাদের, তাই না? হয় নাই, এমন হ্যাঁ, আমাদের শেষ করতে হবে। গ্রুপে হয় এবং ইন্ডিভিজুয়ালি এটা প্রচলনটা আছে, বাট অত বেশি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আসলে সময়ের একদম সংক্ষিপ্ত হয়ে গেছে, দুজনকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বিদায় নিতে হবে এখন, একদম শেষ ঘন্টা বেজে গেছে। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে গ্যাস লাইটিং। আমরা আজকাল খুব বেশি শুনি আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে যে আমাকে গ্যাস লাইট করা হচ্ছে। তো গ্যাস লাইটিং শব্দটা আমরা বুঝি কিনা জানি না, আগামী অনুষ্ঠানে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করব। একটা ইংরেজি শব্দ, এবং গ্যাস লাইটিং কেন করা হয় এবং পারস্পরিক সম্পর্কে গ্যাস লাইটিংটা বলতে আমরা কি বুঝি এবং এটা কেন করা হয় সেটা নিয়ে আগামীতে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।